It was the best unification that I have seen in my lifetime. আমার জন্ম হওয়ার পর থেকে মনে হয় আমি এত ইউনাইটেড আমার দেশটাকে কখনো দেখিনি। আমি যখন শাহবাগে আসি আমি দেখতেছি তপ্ত রোদের মধ্যে ওরা হচ্ছে গুটি কয়েক মেয়ে বসে আছে আর সামনে মিডিয়া টিডিয়া সব। আমি হচ্ছে স্বাধীনতার পরে তাকে একটা ভয়েস টেক্সট দিই যে ইউ গাইস আর মাই ইন্সপিরেশন, আমি দেখছি তোমরা কিভাবে লিড করছো, ওই থেকে আমরা ইন্সপিরেশনটা পাইছি। এখন ব্যাপারটা গড়ায় কোন জায়গাতে, তুমি দেশের সেন্টিমেন্টের জায়গাতে আসো। তুমি একটা ডেমোক্রেটিক দেশের লিডার যদি হও, ইউ কেয়ার অ্যাবাউট দ্য সেন্টিমেন্ট অফ দ্য পিপল। হোয়াট টু মিন বাই যে তোমরা আন্দোলন করতে থাকো, আই ডোন্ট কেয়ার। যে কাহিনীটা ঘটলো আওয়ামী লীগ সরকার কল্পনাও করে নাই, এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের এঙ্গেজমেন্ট, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের প্রোটেস্টে আসা। সাংবাদিক হচ্ছে অপশন দিছে, শেখ হাসিনা পিক করছে। বাট একজন প্রাইম মিনিস্টার হিসেবে যদি এটা ক্যাচ করতে না পারে যে কোন জায়গায় ইট ইজ বিং এ ডিসেপটিভ কোয়েশ্চেন, দ্যাটস এ প্রবলেম ফর ইউ অ্যাজ এ লিডার। চীনের যে প্রাইম মিনিস্টার টু পলিটিক্যাল ভাবে বা একটু হচ্ছে তো ডিপ্লোম্যাটিক ভাবে বাংলাদেশকে বলছে আমরা ওই বাংলাদেশকে সমর্থন করি যেই বাংলাদেশ তার সার্বভৌমত্বে বিশ্বাসী। তো মোটামুটি চীনের সফল হয় না এবং শেখ হাসিনার রাগ আরো বেশি বাড়তে থাকে। যদি ধরে নে বা ছাত্ররা প্রথম হামলাও করে, ওদের যে ডিফেন্ডিং লাইন, ওরা ডিফেন্ড করে কিভাবে? ওরা বলে যে ছাত্ররা আমাদের উপরে হামলা করছে তাই আমরা ছাত্রদের উপরে হামলা করছি। কিভাবে হামলা করছে? ছাত্রলীগ দিয়ে হামলা করছে। তুই একটা জিনিস দেখ, সরকারের কাছে আমাদের যে দাবিগুলো ছিল, কোটা যখন মানার কথা ছিল মানে নাই, পরে মানছে। যখন কোটা মানে তখন আমাদের দাবি ছিল 8 দফা, যখন 8 দফা মানতেছে তখন আমাদের দাবি হয়ে গেছে 1 দফা। বাংলার 2024 সালের নূর হোসেন হলো আমাদের সাহেব। আবু সাহেব। সে যখন হাত মেলে গুলিটা খাইছে, এরপরে হলো সারা দেশ উত্তাল হয়ে গেছে। মোটামুটি কয়টা রাত 9টা 9:30 বাজছে, আমি ধর চুপচাপ বসে আছি, সবাইকে ফোন দিতেছি, অ্যান্ড 9:30টার দিকে আমার দরজায় ঠক ঠক হয়, অ্যান্ড আমি শেষ। আমি আমার রক্ত দিয়ে লড়তে পারছি, এই যে একটা স্পিরিট আমি পাইলাম আমার জীবনে। রেভলিউশন হ্যাজ এ লট অফ ল্যাঙ্গুয়েজ। আমার কাছে মনে হইতেছিল হ্যাঁ আজকে রক্ত ঝরবে, আর্মিরা হয়তো আমাদের পক্ষে যেতে পারে, বিপক্ষে যেতে পারে, বিজয় আমাদের নিশ্চিত, কিন্তু বেশ কিছুদিন লাগবে। আমাদের এই প্রোটেস্টে যারা মারা গিয়েছে তাদের সবার প্রতি আমাদের শ্রদ্ধা, যারা আহত হয়েছে সবার প্রতি শ্রদ্ধা, প্রত্যেকটা পরিবারের প্রতি শ্রদ্ধা। আমাদের এই প্রোটেস্টে যারা অংশ হিসেবে ছিল প্রত্যেকটা মানুষের প্রতি আমরা কৃতজ্ঞ এবং আমরা বিশ্বাস করি এদের সবাই মিলে আমরা একটা সোনার বাংলাদেশ করবো আল্লাহ ইনশাআল্লাহ। সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আমিন। যারা শহীদ হয়েছে, যাদের রক্ত শরীর দ্বারা প্রবাহিত হয়েছে, আমরা সেই রক্তের ঋণ কখনো শোধ করতে পারবো না, এটা আমাদের মাথায় রাখতে হবে। এক্স্যাক্টলি। অ্যান্ড তাদের প্রতি গভীর শ্রদ্ধা তো আমাদের জানাতে হবে, তাদের জন্য দোয়া করতে কখনো ভুলবেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্যাসিভ জার্নাল পডকাস্ট। আজকে আমাদের সাথে গেস্ট আছে হলো আমার এই বন্ধু রমজান। ও ভালো মানুষ, কিছুদিন আগে মার খাইছিল, তখন দেশ স্বাধীন হয় নাই, এখন দেশ স্বাধীন হয়েছে। সো ব্যাপারটা হইতেছে দেশ যে স্বাধীন হয়েছে অ্যান্ড ও যে মাইর খাইছিল, অ্যান্ড মাইর খাওয়ার আগে ওর পুরো অনুভূতি, মাইর খাওয়ার পরে পুরো অনুভূতি, ওর মাইর খাওয়ার পরে দেশ স্বাধীন হওয়ার যে অনুভূতি, ও পরবর্তীতে কিরকম বাংলাদেশ দেখছে, এর আগে কিরকম বাংলাদেশ দেখছে, হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে সব কিছুর ব্যাপারে আমরা একটা ক্লিয়ার ধারণা পেতে চাই। আমি ধরেন যে মানুষ আমার বলে ইনফ্লুয়েন্সার, আমার শুনতে কেমন জানি লাগে এখন, বাট ব্যাপারটা একটু দেখেন যে আমরা একটা অর্ডিনারি নর্মাল পার্সপেক্টিভে, একটা নর্মাল মানুষের পার্সপেক্টিভে পুরো জিনিসটাকে দেখতে চাই। ও আমার বন্ধু, ও একটা বিজনেস ওনার, আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার। দিন শেষে আমরা বাঙালি, আমাদের নিজস্ব পরিচয়, আমরা এই বাংলায় বড় হয়েছি অ্যান্ড এই বাংলার মাটিতেই আমরা জন্মগ্রহণ করছি। এখানে বড় হওয়ার পরে আমরা অনেক রাজনীতি দেখছি, অনেক কিছু দেখছি, আমাদের স্বৈর শাসন দেখছি, আমাদের বিরুদ্ধে বিভিন্ন পরিকল্পনা দেখছি, এটা দেখছি, ওইটা দেখছি, অনেক কিছু দেখছি। এখন দিন শেষে আমরা একটা নতুন বিপ্লবের মধ্যে দিয়ে আসছি, অ্যান্ড এই বিপ্লবটাকে আমরা নর্মাল মানুষ হিসেবে কিভাবে দেখি এটা আমরা তুলে ধরতে চাই। সো এটার জন্য আজকে আমরা এই পুরো একটা স্পেশাল পডকাস্ট রেখেছি রমজানের সাথে। ও আন্দোলনে পার্টিসিপেট করেছে, আমিও আন্দোলনে পার্টিসিপেট করেছি, এবং একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের অভিজ্ঞতা কীরকম এবং পুরো আন্দোলনটাকে আমরা কিভাবে দেখি সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো রমজান কেমন আছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আমার লাইফে আমি এরকম গেস্ট ইন্টারাকশন বা গেস্ট ইন্ট্রোডাকশন কখনো পাই নাই। মায়ের খাইছি। আমি তো তোর ব্যাপারে কিছু বলি নাই, আমি তো আন্দোলন নিয়ে বললাম। হ্যাঁ, আমার হচ্ছে আন্দোলনের মায়ের খাওয়া 2 দিন পর আমি স্কুলের স্পিকার হিসেবে গেছিলাম। ওখানে হাত এমনি বাঁধা ছিল, মাথায় ব্যান্ডেজ ছিল। সো আমার লাইফে আমি গেস্ট হিসেবে যে এক্সপিরিয়েন্সগুলো পাইতেছি, বাট তার চেয়েও বড় যেটা পাইছি সেটা হচ্ছে মানুষের ভালোবাসা পাইছি, মানুষের হচ্ছে যে কেয়ার পাইছি, মানুষের হচ্ছে যে কি বলবো, এই 2টা জিনিস আমার কাছে ভীষণ জরুরি। এই
কর্পোরেট লাইফে বা এই পুঁজিবাদী জীবন ব্যবস্থায় মানুষের কেয়ার পাওয়া, মানুষের ভালোবাসা পাওয়া আমার জন্য ভীষণ সৌভাগ্যবান একটা ব্যাপার ছিল। আজকে আমরা কথা বলবো ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে আমার চেয়েও বেশি এক্সপিরিয়েন্স তোর আছে, কারণ তুই হচ্ছে অনেকগুলো ইভেন্টে অন দ্য স্পট ছিলি, তুই নিজে এক্সপিরিয়েন্স করছিস অনেক কিছু। সব কিছুর বাইরে তোর একটা পরিচয় আছে, কন্টেন্ট ক্রিয়েটর। তুই অনেকগুলো মানুষকে তোর তোর সাথে আছে, ওই মানুষগুলোরকে তুই ওই টাইমে অনেক বেশি হেল্প করছিস টু ফোকাস অন দ্য মুভমেন্ট, টু ফোকাস অন দ্য প্রোটেস্ট। সো তোকেও অনেক বেশি ধন্যবাদ, এবং তোকে স্বাধীনতার, এটা দ্বিতীয় স্বাধীনতা বলবো না, বাট একটা বড় ভালো সময় এনে দেওয়া, বিপ্লবের শুভেচ্ছা তোমাকে। কি অবস্থা, কেমন আছিস? না, আমি এত ফর্মালি কথা বলি না, আমি কথা ফর্মালি এত বলবো না। আমার যতটুকু প্রশংসা করার আমি করছি। নর্মালি আমি ব্যাপারটা বলি যে আমরা সবাই কিন্তু আন্দোলনের অংশ ছিলাম। রমজানও ছিল, আমিও ছিলাম, আমার বন্ধু বান্ধব সবাই কোনো না কোনোভাবে আন্দোলনে পার্টিসিপেট করছে। ইট ওয়াজ দ্য বেস্ট ইউনিফিকেশন দ্যাট আই হ্যাভ সিন ইন মাই লাইফ টাইম। আমার মানে জন্ম হওয়ার পর থেকে মনে হয় আমি এত ইউনাইটেড আমার দেশটাকে কখনো দেখি নাই। এইখানে মানে আমার আমার অনেক বড় একটা সৌভাগ্য লাগে বাঙালি হওয়ার পর। আমি যখন মানে পুরো ইভেন্টটাকে দেখেন কিভাবে আমরা ইউনাইটেড হলাম, পুরো আন্দোলনের টাইমলাইন যদি দেখেন, মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান কেউ কোনো কিছু মানে করতেছে না, ধার ধারতেছে না, সবাই আসতেছে, সবাই পার্টিসিপেট করতেছে। ভাই কই যান? আমি শহীদ মিনার যেতেছি। আপনি কই যেতেছেন? আমি শহীদ মিনার যেতেছি। ওইখানে পুলিশ মাইর খাওয়ার চান্স আছে, সবাই তাও ভাই পরে দেখা যাবে, পরে দেখা যাবে। তো এই পুরো জিনিসটা অনেক সুন্দরভাবে ফুটে উঠছে। আমার কাছে এই জিনিসটা অনেক বেশি ভাল লাগছে যে আমার দেশটা এত সুন্দর হতে পারে, এত ইউনাইটেড হতে পারে। এই যে আমরা পুরোটা জিনিসকে দেখি, যে আমরা যদি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে দেখি, আমরা যদি বাংলাদেশের ইতিহাস বেসেও দেখি, আমরা এরকমই বাংলাদেশ চেয়েছি, একটা ইউনাইটেড, একটা মানে সবাই ঐক্যবদ্ধভাবে রাজনীতি হোক, মতাদর্শ হোক, যে যে জায়গাতে থাকুক সেই জায়গা থেকে ন্যায়ের পথে, একটা বিপ্লবের পথে সবাই দেশটাকে আগায় নিতে চায়। এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে অনেক মানে আমার কাছে নিজের কাছে অনেক প্রাউড ফিল হয়। প্রথমত আমার আইডেন্টিটির কারণে যে আমি একটা বাঙালি, অ্যান্ড দ্বিতীয়ত যে আমি যেই দেশের মধ্যে আছি সেখানে মানুষরা ঐক্যবদ্ধ হতে পারে যখন দেশের প্রয়োজন হয়। এই জায়গাতে আমার অনেক বেশি ভালো লাগছে পুরো আন্দোলনটা জুড়ে। এখন আমি তোকে জিজ্ঞেস করি যে তোর পুরোটা জিনিস জুড়ে এই যে আন্দোলনটা হলো, পুরোটা ব্যাপার জুড়ে তোর কেমন লাগছে বা তোর ফিলিং গুলা কিরকম ছিল? আচ্ছা, আমি প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে নেই। আমি এবং তুর্য, আমরা আমাদের চেয়ে, আমার মনে হয় আমরাই সবচেয়ে কম পার্টিসিপেট করছি। আমাদের চেয়ে বাকি যারা মানুষ আছে তারা অনেক বেশি ফ্রন্টে ছিল, অনেক বেশি হচ্ছে পার্টিসিপেট করছে। বাট আমরা যেহেতু দুইজনেই প্যাসিভ জার্নালের হোস্ট, সো আমাদের একটা প্ল্যাটফর্ম আছে, ওই জন্য আমি এখানে কথাবার্তা বলতেছি। দ্যাট ডাজন্ট মিন যে আমরা এই সবচেয়ে বেশি প্রোটেস্ট করছি, আমরা করছি, নট লাইক দ্যাট। আমাদের চেয়েও অনেক মানুষ অনেক কিছু করছে আর কি। সব তুই যে কথাটা বললি যে কেমন ফিলিংস কেমন ছিল আসলে, প্রথম যখন হচ্ছে তোর কোটা আন্দোলন মোটামুটি ঢাকা ইউনিভার্সিটি ব্যাপারটা থাকে, তখন হচ্ছে আমার একটা মিটিং ছিল তোর ইয়ার সাথে। সেদিন না বাংলা ব্লক চলতেছিল আর কি, শাহবাগ টাবাগ সব বন্ধ। তো সেদিন আমার একটা মিটিং ছিল তোর ইয়ার সাথে, রকমারির সাথে। সো আমার সেদিন আমার মিড এক্সাম ছিল। এক্সাম শেষ করে আমি হচ্ছে একটা বাইক নিলাম, বাইক নিয়ে আমি হচ্ছে তোর ইয়াতে গেছি, তোর বাংলা মোটর গেছি, এবং জায়গা পুরো ব্লক। এবং তারপর আমাকে হেঁটেই অনেকটা মতিঝিল যাইতে হয়েছে। আবার শেষ করেও আমাকে অনেকটা কষ্ট, মানে ঢাকাতে সম্ভবত আমি ওরকম কখনো হাঁটি নাই। বাট দ্য অন থিংস আমার কখনো মনে হয় না যে আমার কষ্ট হইতেছে। উল্টে আমার মনে হইতেছে যে ওদের রাইট, ওরা ভালো জিনিসের জন্য প্রোটেস্ট করছে, রাষ্ট্র ওকে কেয়ার দিতেছে না, ওই জন্য বাংলা ব্লক করছে। সো এইখানে যদি আমি বলি যে আমাকে কেন হেঁটে যেতে হইতেছে, আমাকে তো কষ্ট করতে হইতেছে, এটা নিয়ে আমার একটুও কষ্ট ফিল হয় না। উল্টো আমার মনে হয়েছে যে আমার উচিত ছিল প্রোটেস্ট করা, আমি করতে পারি নাই, বাট আমি মন থেকে সাপোর্টটা দিছি আর কি। এটা হচ্ছে একদম বিগিনিং, যখন হচ্ছে তোর ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিকই থাকে ব্যাপারটা। আমার কিছু ফ্রেন্ড আছে যে তোর নিহা, যে হচ্ছে একজন সমন্বয়ক আর কি ঢাকা ইউনিভার্সিটির, মানে হচ্ছে ওখানকার আঞ্চলিক। সো ওকে আমি যখন শাহবাগে আসি, আমি দেখতেছি তপ্ত রোদের মধ্যে ওরা হচ্ছে গুটি কয়েক মেয়ে বসে আছে, অ্যান্ড সামনে মিডিয়া টিডিয়া সব। আমি হচ্ছে স্বাধীনতার পরে তাকে একটা ভয়েস টেক্সট দিই যে ইউ গাইস আর মাই ইন্সপিরেশন, আমি দেখছি তোমরা কীভাবে লিড করছো, ওই থেকে আমরা ইন্সপিরেশনটা পাইছি। তারপর থেকে তো প্রোটেস্টটা আসলে সবচেয়ে বড় মুভমেন্টটা মানে ইয়াটা নেই, রূপটা নেই, সেটা হচ্ছে তোর আবু সাইদের ইয়ার পর আর কি। এবং আমরা আসলে সত্য কথা, এটা কথা বলে যে তোর মিছিলে যদি কখনো গুলি চালাস, নর্মাল মানুষ, ছাত্র না,
তাহলে তো সরকার পতন হওয়া আমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে আছে 69 তোর হচ্ছে, তারপর এরশাদের সব কিছুতেই। আর ছাত্রদের উপর গুলি চালায় পুরো ওয়ার্ল্ডেই কোনো গভর্নমেন্ট টিকে নাই আজ অব্দি। সো আবু সাইদের ইয়ার পর আমরা সবাই মোটামুটি আসলে হলাম যে এটা রাইট হইতেছে না। অ্যান্ড আমি হচ্ছে তোরও ফ্রেন্ড, আমারও ফ্রেন্ড আইমানকে আমি মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়া থেকে চলে যেতাম, ডিএক্টিভ করে দিতাম, কারণ নিতে পারতেছিলাম না। মানে এটা নেওয়ার মতো না, মানসিক ট্রমা চলে গেছে। কিন্তু তারপর আবার কি সোশ্যাল মিডিয়া অফ করে আবার ফোন দিয়ে জিজ্ঞেস করি আপডেট কি, এই সেই সব কিছু। তো আস্তে আস্তে তো ব্যাপারটা আসলো, আস্তে আস্তে হচ্ছে তোর জাহাঙ্গীরনগর, ঢাকা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে তোর রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি হলটাও সব বন্ধ করে দিল। যে কাহিনীটা ঘটলো, যেটা বাংলাদেশের যে আওয়ামী লীগ সরকার কল্পনাও করে নাই, সেটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের এঙ্গেজমেন্ট, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের প্রোটেস্টে আসা। অ্যান্ড ইটস আউটস্ট্যান্ডিং। তোর এক্সপিরিয়েন্স বল এটা নিয়ে। আসলে আমি তো টাইম লাইন আগাই দিলাম। আমি পুরোটা টাইম লাইনকে এমনভাবে দেখি যে যখন কোটা আন্দোলনটা শুরু হয়েছে তখন কিন্তু উই ওয়ার সাপোর্টিভ। আমরা এমনও যে কোটা আন্দোলনের বিরুদ্ধে আমরা কেউই ছিলাম না কোটা আন্দোলনের বিরুদ্ধে, আমরা কেউ এরকম ভাবে পার্টিসিপেট করিনি। আমাদের কাছে লাগছে যে হ্যাঁ, এটা একটা ন্যায্য দাবি, এটা সরকারের পূরণ করা উচিত। প্রিসাইজলি আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার কখনো মানে আমি সরকারি চাকরি করব না, আমি চাকরি করব না প্রিসাইজলি। সো আমার নর্মালি ওইরকম ভাবে আমি পার্টিসিপেট করার আমার কথা না। এক্স্যাক্টলি। আমি সহমর্মিতা জানাতে পারি, আমি সাপোর্ট করতে পারি যে না ঠিক আছে, এটা তোমাদের আন্দোলন, আমি তোমাদেরকে ফুল সাপোর্টটা করি। সো আমরা সবাই এইভাবে দেখতেছি। যখন বাংলা ব্লক করছে, এর আগেও বিক্ষোভ চলছে, তো ওই দিন আমারও মিট ছিল, আমারও এক্সাম ছিল। তো তুই তো বহুত দূর থেকে আসছিস। আমি তো আরো ব্র্যাকের ওখানে থামছিলাম, ব্র্যাকের ওখানে আমি মানে একটু পরপরই আমার থামা লাগতেছে, তো আমি একটু পর পর থামতেছে, আমার মন খারাপ হইতেছে না, ওরা তো ন্যায্য দাবির জন্য তো এরকম সমস্যা না। পরে আমার ভালো এক্সপিরিয়েন্সটা কি, যে আমি আন্দোলনের ওইখান দিয়ে যাইতেছি আর মানুষ আমাকে চিন্তাছে, ভাই আপনি আসাম পরীক্ষা আছে। আমি চাইতেছিলাম যে আমিও মিছিলে গিয়ে 2-3টা স্লোগান টোগান দিয়া যাই, বাট সময় নাই, তো আমার হাঁটতে হবে। গেলাম, এটা তো একেবারে বিগিনিং স্টেজ, একদম বলতেছি, তখন তো আমরা ওইভাবে পার্টিসিপেট করতেছি না। আমরা সবাই বলতেছি যে না ঠিক আছে, আমরা কোটা আন্দোলনের সমর্থন করি। কাহিনীটা গড়ায় কখন, যখন সরকার মানে শেখ হাসিনা যখন চায়না থেকে আসবে, তা আমাদের একটা মানে ওইরকম একটা আশাই ছিল, মানে মোটামুটি বলা যায় যে একটু আশা হলেও করছে যে সে আসার পরে হয়তো একটা ডিসিশন নিবে। বলে রাখা ভালো যে আমরা কোনোভাবে এক্সপেক্ট করি না যে সরকার পতন হবে, না, এটা তখন পর্যন্ত কেউই এক্সপেক্ট করে নাই। আমরা, আমার ফ্রেন্ড আমাকে র্যান্ডমলি বলতেছে, তোর কি মনে হয় শেখ হাসিনার পতন হবে, এত দূরদৃষ্টি সম্পূর্ণ? আমি বলে থাক এইগুলো কি পতনের ব্যাপার নাকি? তো মানে আমরা বিশ্বাসই করতে পারি না যে না ঠিক আছে কাহিনী এত দূর গড়াতে পারে ওর সামথিং। আমরা তখনও নর্মাল আন্দোলনের মধ্যেই আছি, পুলিশও তখন নিউট্রাল, পুলিশ তো তখন কিছু বলতেছে না। সরকারের উচ্চপদস্থ ইসে থেকে জিনিসটাকে আমি পুরা মানে বেস টু বেস দেখাই যে ওরা কেউই মানে পুরো টাইমলাইনটাকে এমনভাবে দেখাইতেছে না, বা পুরো আন্দোলনটাকে এমনভাবে দেখতেছে না যে এইটা পজিটিভলি। বড় বড় যারা নেতা মন্ত্রী আছে, ওরা আন্দোলন নিয়ে কোনো টু শব্দও করতেছে না, ওরা একটা নেগেটিভ পয়েন্ট অফ ভিউ ধরতেছে। ছাত্রলীগের সাদ্দাম বল বা যারা যারা আছে, ওরা সবাই বলতেছে ছাত্ররা মানে লিমিটেশন ক্রস করতেছে, এরকম কথাবার্তা বলতেছে, উইচ ওয়াজ লাইক যে ওরা নেগেটিভ স্টেটমেন্ট দিতেছে, ওরা আন্দোলনের নেগেটিভ একটা পয়েন্ট অফ ভিউ বলতেছে, ওরা পজিটিভলি বলতেছে না। বাট যেহেতু আন্দোলনটা একটা মূলধারার ভালো একটা পয়েন্ট অফ ভিউ তুলে ধরছিল, আন্দোলনটা ন্যায্য ছিল, সেজন্য সরকার এর এগেনস্টে কিছু বলতে পারতেছিল না। সো মানে গভর্নমেন্ট ওয়াজ থ্রেটেন্ড বাই দিস। আন্দোলন তখনও কঠিন গড়ায় যায়নি, ঠিক আছে? সো এখন ওই সময় তো আমরা সাপোর্ট করতেছি হ্যান ত্যান কত কিছু। এরপরে কাহিনীটা গড়ায় কখন, যখন শেখ হাসিনা দেশে আসছে, দেশে চায়না থেকে আসলো, চায়না থেকে আসার পরে সে হলো সংবাদ সম্মেলনের মধ্যে একটু তেরা কথা বলছে, একটু স্টাবার্ন কথাবার্তা বলছে। চল আমরা সেটা উচ্চারণ করি। সে প্রিসাইসলি এখানে মানে একটা বাটারফ্লাই ইফেক্টও আছে। বাটারফ্লাই ইফেক্ট একটা না, এই আন্দোলনে বাটারফ্লাই ইফেক্ট অনেকগুলো ইম্পর্টেন্ট মানে রোল প্লে করছে আর কি। হ্যাঁ, অনেক বড় রোল প্লে করছে। এইখানে একটা ব্যাপার আছে যে আন্দোলন তখনও নর্মাল স্টেজে আছে, কোটা আন্দোলনের মধ্যে তখনও সীমাবদ্ধ কোনো কিছু। মানে যেদিন শেখ হাসিনা আসবে তার আগের দিন প্রবাবলি একটু ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, আমি
ডেটটা ঠিক মনে নাই, এরকম কিছু একটা হয়েছে, মানে ধাওয়া পাল্টা ধাওয়া সামথিং এরকম, পুলিশের সাথে হালকা পাতলা ক্ল্যাশ হয়েছে। তখন পুলিশ নিউট্রাল থাকতেছিল, আওয়ামী লীগের লোকজন, ছাত্রলীগ যারা আছে ওরা গিয়ে হামলা করতেছে, প্রিসাইজলি হামলা করতেছে, পুলিশ সাইডে দাঁড়া থাকে, ওরা যদি মানে ছাত্রলীগ যদি না পারে তখন পুলিশ গিয়ে হামলা করে, এরকম কন্ডিশন হইতেছে। কেমন করতে পারে? তো আমরা পুরোটা জিনিস সোশ্যাল মিডিয়াতে দেখতেছি। বলে রাখা ভালো, এই আন্দোলনের বিশাল বড় একটা ম্যাসিভ রোল প্লে করছে, আমি বলবো যে 90% রোল প্লে করছে হলো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার মধ্যে ডিক্লারেশন আসতেছে যে আন্দোলন হবে, আন্দোলন হইতেছে, ওইখান থেকে সমন্বয়করা ডিক্লারেশন দিতেছে, ওইখান থেকে সবকিছু আসতেছে। সো প্রিসাইসলি তখনও পর্যন্ত আমার নিউজ ফিডে তখনও অবস্থা, হ্যাঁ কোটা আন্দোলন চলতেছে। যেদিন শেখ হাসিনা আসার পরে সংবাদ সম্মেলন করলো, ওই দিন এসে অনেক উল্টাপাল্টা বেশ কিছু কথাবার্তা বলছে, রাজাকার এইসব উচ্চারণ করছে। এটার কারণে একটা ম্যাসিভ ব্লো ডাউন হয়েছে সেদিন রাতেই। আমি ঘুম থেকে উঠলাম, সকালবেলা দেখি তুমি কে আমি কে, রাজাকার চলতেছে কি, তো একটা গুজ বাম্পসের ব্যাপার স্যাপার কি হইলো। পরে আমি তো তখনও ওই করতে পারতেছি না, যখন পুরা জিনিসটা ছড়াই গেল, শেখ হাসিনা কি বলছে, পুরা জিনিসটা আমারও গায়ের লোম কাটা দিয়ে উঠছে। এটা কি বলে মহিলা, এরকম কথাবার্তা বলার কারণ কি? তো অ্যাজ এ প্রাইম মিনিস্টার ঠিক আছে, মানে এখানে মূল যেই সমস্যাটা ছিল সেটা সাংবাদিকের ছিল। সাংবাদিক হচ্ছে অপশন দিছে, শেখ হাসিনা পিক করছে। এটা একটা ডিসেপটিভ ওয়ে অফ জার্নালিজম। হ্যাঁ, জার্নালিজমের মধ্যে আমরা যখন বলি যে এরকম কথাবার্তা চলতেছে, আমি একটা অপশন দিই তোরে, আমি বলতে পারি যে, আমি একটা এক্সাম্পল হিসেবে বললাম যে কালকে রমজান তুই কয়টা বাজে কখন আসবি, এটা একটা কোয়েশ্চেন হইতে পারে। হ্যাঁ, আর আরেকটা কোয়েশ্চেন, কালকে কি তুই 3টার দিকে আসবি নাকি 4টার দিকে আসবি? সো ইউ আর চুজিং দ্য অপশন। এক্স্যাক্টলি। ওই জার্নালিস্ট কোর্সটা কি শেখ হাসিনারা এরকমই একটা অপশন দিয়ে বসে আছে। এটা কিন্তু কর্পোরেট লাইফে এটা কিন্তু একটা ইফেক্টিভ স্কিল। হ্যাঁ, আমি ওই ক্লায়েন্টদেরকে এভাবে বলে আর কি, বাট এটা জার্নালিজমে এসে ব্যাকফায়ার করছে। সো আমি ওই সাইডে যাব না, কর্পোরেট কি ভাই, এটা পলিটিক্যাল জিনিস। এক্স্যাক্টলি। তুই যেটাই বলস না কেন, এখানে শেখ হাসিনার কথার টোনে ইগো অ্যান্ড অ্যারোগেন্স দুইটাই প্রকাশ পাইছে। সো হ্যাঁ, জার্নালিস্টের দোষ ছিল, বাট একজন প্রাইম মিনিস্টার হিসেবে যদি এটা ক্যাচ করতে না পারে যে কোন জায়গায় ইট ইজ বিং এ ডিসেপটিভ কোয়েশ্চেন, দ্যাটস এ প্রবলেম ফর ইউ অ্যাজ এ লিডার। এখন ব্যাপারটা গড়ায় কোন জায়গাতে, তুমি দেশের সেন্টিমেন্টের জায়গাতে আসো। তুমি একটা ডেমোক্রেটিক দেশের লিডার যদি হও, ইউ কেয়ার অ্যাবাউট দ্য সেন্টিমেন্ট অফ দ্য পিপল। হোয়াট ডু মিন বাই যে তোমরা আন্দোলন করতে থাকো, আই ডোন্ট কেয়ার। হোয়াট ডু মিন বাই যে তোমরা মানে ইভেন উনি এটা বলছেও, হ্যাঁ, যে কিছুদিন আন্দোলন করুক, ক্লাসরুমে ফিরবে, তখন আমরা হচ্ছে ওদের সাথে আলোচনা করবো। মানে ডাজন্ট কেয়ার অ্যাবাউট দিস প্রোটেস্ট অ্যান্ড ডাজন্ট কেয়ার অ্যাবাউট দিস পিপল যারা হচ্ছে রোদের মানে তপ্ত রোদে বসে হচ্ছে আন্দোলন করতেছে। ইচ অ্যান্ড এভরি মানুষের অভিভাবক হচ্ছে তুমি। এখন যে ডক্টর ইউনূস আমাদের যে প্রধান উপদেষ্টা, এই মানুষটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অভিভাবক। এই মানুষটাকে প্রত্যেকটা মানুষের হচ্ছে যে রাইটস, প্রত্যেকটা মানুষের হচ্ছে তোর লিভিং সব কিছুর জন্য এনাকে হচ্ছে যে জবাবদিহিতা করার সুযোগ আছে, জবাবদিহিতা করতে হবে। সো ওই জায়গায় আমাদের, তোকে একটু ইন্টারাপ্ট করলাম, এটা আমার ব্যক্তিগত মতামত এবং আমি অনেক অনেক জায়গায় এটা মিল পাইছি যে এই আন্দোলনটা হচ্ছে সরকারের নামানো নিজের আন্দোলন। কারণটা কি, 18 সালে উনি যখন সব কিছু বাদ করে দিল, 18 সালেও কিন্তু কোনো কোটা আন্দোলনে কেউই বলে নাই কোটা বাতিল চাই, সবাই বলছে কোটা সংস্কার চাই। কারণ একটা লজিক্যাল তুই যদি দেখিস যে 56% কোটা ভাই, 44% সাধারণ মানুষ, যেখানে সাধারণ মানুষই তোমার হচ্ছে একটা বড় সংখ্যা। ওই 56% মানুষ হচ্ছে কয়েক পার্সেন্ট মাত্র, ওদের জন্য 56%। আবার কোটা সিস্টেমটা বাজে, ইন্ডিয়ার কোটা সিস্টেমটা একটু স্মার্ট, ঠিক আছে, ওটা নিয়ে আমরা আলোচনা করব। বাট কী হলো, 18 সালে বাদ দিয়ে দিল। এই যে টাইম লাইনটা তুই খেয়াল কর, শেখ হাসিনা ইন্ডিয়া সফরে গেল, ইন্ডিয়াতে কিছু হচ্ছে কি বলে তোর মানে বিতর্কিত কিছু হচ্ছে চুক্তি হলো আমাদের মধ্যে থেকে, রেল যাওয়া, হ্যাঁ, মংলা বন্দর। সরকার কি চাইলো, সরকার বললো কি ওকে, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদেরকে বললো তোমরা হচ্ছে হাইকোর্টে রিট করো যে আমরা ওই আইন মানি না, ঠিক আছে। মানে তুই কি বিশ্বাস করিস যে বাংলাদেশে শেখ হাসিনা থাকার সময় বিচার বিভাগ, আইন বিভাগ এগুলো স্বাধীন ছিল? কখনোই না, কখনোই ছিল না। সরকার কি করলো, সরকার হচ্ছে বললো ঠিক আছে তোমরা এই প্রোটেস্টটা তোমরা রিটটা করো, হাইকোর্ট থেকে দিবে যে শেখ হাসিনা যেটা 18 সালে বলছিল ওটা বাদ, আবার 56% ইয়া হবে, পোলাপাইন নামবে, আমার ইন্ডিয়ার সাথে যে চুক্তিগুলো হয়েছে এগুলা
পাশ হয়ে যাবে, এগুলো নিয়ে পোলাপেন কথা বলবে, ইন্ডিয়া চুক্তি নিয়ে কথা আর বলবে না, কারণ রেল নিয়ে তখন কিন্তু ম্যাসিভ কথাবার্তা চলতেছিল, ঠিক আছে? সো এইটা করলো কি, এটা চলতেছে, মাঝে চীনের সফরে গেল। চীনের সফর ছিল 3 দিনের, যতটুকু আমি জানি 2 দিনের মধ্যে চলে আসছে। অ্যান্ড প্রাইম মিনিস্টার সম্ভবত হচ্ছে মাত্র 20 মিনিট সময় দিছে শেখ হাসিনাকে, ঠিক আছে? অ্যান্ড পুরো টিমকে, অ্যান্ড আর ম্যাসিভ টিম গেছিল, নগদ ফগদ থেকে শুরু করে বিজনেস টিজনেস অনেক কিছু গেছিল, ঠিক আছে? অ্যান্ড সো চীনের যে প্রাইম মিনিস্টার একটু পলিটিক্যালভাবে বা একটু হচ্ছে তো ডিপ্লোম্যাটিকভাবে বাংলাদেশকে বলছে যে, মানে বাংলাদেশ কিন্তু সমর্থন দেয় নাই ওরা। কারণ কি, ও কীভাবে বলছে ডিপ্লোম্যাটিক, যে আমরা ওই বাংলাদেশকে সমর্থন করি যেই বাংলাদেশ তার সার্বভৌমত্বে বিশ্বাসী। কারণ কি, ও ইন্ডিয়ার রেল দিছে বাংলাদেশের মধ্য থেকে, তার সার্বভৌমত্ব ভাঙছে, ঠিক আছে? সো মোটামুটি চীনের সফল হয় না, এবং শেখ হাসিনার রাগ আরও বেশি বাড়তে থাকে। অ্যান্ড একটা জিনিস তুই খেয়াল করবি, স্বৈরা শাসক যারা, তাদের হচ্ছে ক্যারেক্টারগুলাই সেম থাকে, যে কোনো স্বৈরা শাসকের। পিপল ধর আমরা কি বলতাম, আমরা তো উল্টে ধর বিজনেসের ইয়াতে যদি দেখি, আরে এটা তো আওয়ামী লীগ ওর পিআরের ক্ষেত্রে লাগাইতে পারতো, প্রোটেস্ট চলতেছে, কয়েকটা নেতা আসতো, কথাবার্তা বলতো স্টুডেন্টদের সাথে, মেনে নিত, সংসার করতে হইতো। আমি এটাকে এইভাবে দেখি, আমি জিনিসটাকে যদি বলি, ফর এক্সাম্পল, আমি টাইমলাইনটা আমি আগে করে নিই যে তুই চিন্তা কর, একটা হাইপোথেটিক্যাল দুনিয়াতে মনে কর বললো কি আওয়ামী লীগ একটা পলিটিক্যাল গেম খেললো। ওরা বললো যে ঠিক আছে, স্টুডেন্টরা প্রোটেস্ট করতেছে, ছাত্রলীগও জয়েন করুক, ওরাও জয়েন করুক, ওরাও ওদের সাথে আন্দোলন করুক, আর সমন্বয়ক যারা আছে ওদেরকে বঙ্গভবনে ঢাকো, ওদেরকে একটু ভাত টাত খাওয়াই দাও, ঠিক আছে? শেখ হাসিনা একটু মজা ফাইজলামি করবে, কথাবার্তা বলবে, ঠিক আছে, শেষ। এটা যদি করে আওয়ামী লীগের রেপুটেশন বাড়তো। এক্স্যাক্টলি। ওই যে দেখ, স্বৈর শাসক জিনিসটা কি, যে আমি আমার মতের এগেইনস্টে তুমি যেটা বলো আমি এটা অ্যাকসেপ্ট করি না। হ্যাঁ, এটা হচ্ছে ওদের বিশাল একটা ক্যারেক্টারিস্টিক, কারণ ওরা মানুষদেরকে ভয় পাওয়ায় দেয় যে তুমি আমার কাছে দাবি চাইবাই না, আমি তোমার দাবি মানলে তো আমি স্বৈরশাসক না। তো আজকে তুমি আমার কোটা মানছি, কালকে তুমি এসে বলবার জন্য আমি ভোট চুরি করছি, ঠিক আছে? সো কোটা মানাই যাবে না। তখন কি বলবো যে ঠিক আছে, ওই যে ঝামেলাটা সাদ্দাম হোসেন এবং হচ্ছে ওবায়দুল কাদের, ছাত্রলীগই ওদেরকে দেখে নিতে পারবে। এই যে শেখ হাসিনা মনে কর প্রথমে তো বললো যে রাজাকারের ওই বাটারফ্লাই ইফেক্টে কাজ করলো, যেদিন এই যে এরকম রাজাকার স্লোগানে আসলো সবাই, পরের দিন সকালে ওবায়দুল কাদের, বড় বড় হেভিওয়েট নেতা, সব নেতা, চিন্তা কর যে কি বলো জানি শিক্ষামন্ত্রী, হ্যাঁ ওই বেটা, তুমি বাংলাদেশের যত স্টুডেন্ট আছে সবার অভিভাবক, এক্স্যাক্টলি, তুমি এসে ওদেরকে বলতেছো, তুমি ওদের সেন্টিমেন্ট বোঝার খবর নাই, তুমি ওদের কোনো এরকম কথা বলো, ওদের সাইকোলজি বোঝার খবর নাই, তুমি এসে ডিরেক্টলি বলতেছো বিতাড়িত করো, হ্যান ত্যান, বাংলা ছাড়, হ্যান ত্যান। ইউর ফাইন্ডিং এ পলিটিক্যাল, বাট I see you as the leader of the students. Exactly. Leader. So also আমাদের গার্জিয়ান, কিন্তু সে আমাদের গার্জিয়ান। সো তুমি গার্ডিয়ান হিসেবে এইরকম যদি তোমার মতাদর্শ থাকে, তাহলে ইউ আর ইনকেপেবল অ্যাজ এ গার্ডিয়ান। এক্স্যাক্টলি। যত হেভিওয়েট নেতা আছে সবাই এসে এটাই বললো যে, মানে তুই পলিটিক্যাল আর ডিপ্লোম্যাটিক দুইভাবেই দেখ জিনিসটা। ওরা প্রবাবলি, আমার একটা আওয়ামী লীগের ফ্রেন্ড আছে, সে আমাকে বলছে যে ওদের মধ্যে মিটিং হয়েছে, মিটিংয়ের মধ্যে বলছে যে ছাত্ররা প্রথমে হামলা করছে, ছাত্ররা হামলা করার পরে ওই কি বলে জানি আওয়ামী লীগের ওই যে নেতা ওবায়দুল কাদের, সে অর্ডার দিছে যে ছাত্রলীগই যথেষ্ট। যদি ধরে নে বা ছাত্ররা প্রথম হামলাও করে, ওদের যে ডিফেন্ডিং লাইন, ওরা ডিফেন্ড করে কিভাবে, ওরা বলে যে ছাত্ররা আমাদের উপরে হামলা করছে, তাই আমরা ছাত্রদের উপর হামলা করছি। কিভাবে হামলা করছে? ছাত্রলীগ দিয়ে হামলা করছে। স্বরাষ্ট্রমন্ত্রীর একটা কথা আমার এত অবাক লাগছে, ওকে প্রশ্ন করছে যে এই যে ছাত্রলীগ যে অ্যাটাক করলো, এই যে বা যে পুরো যে আন্দোলনটা হইতেছে, আপনার মতামত কি? ওর এই কথাগুলো কই, সবসময় তো ছাত্রদের মধ্যে দুই ধরনের মতামত থাকে আর কি, হয়তো এক দলের মতামত আর এক দলকে ভালো লাগে না, ওরা একটু করছে, মানে এটা বোঝাইছে কি গ্রামের 8 বছরের বাচ্চা ওরা খেলতে গিয়ে মারামারি করছে, অ্যান্ড ঠিক আছে কোলাকুলি করে মিলাই দাও। ও হচ্ছে ব্যাপারটাকে এত সহজভাবে, এত ইজিভাবে বলছে। আমার বক্তব্যটা স্পষ্ট মনে আছে যে ছাত্রদের মতামতের মিল হয় নাই, ওরাই হচ্ছে একটু ঝগড়াঝাটি করছে, অথচ পিটাইছে। আমরা দেখছি আমাদের বোনদেরকে কিভাবে হচ্ছে যে পিটাইছে টিএসসিতে সবকিছু আর কি। যেদিন রাজাকার বলছে, এর পরের দিনের তো ক্লাস শুরু হলো, বিকাল বেলা তো আমরা তো সবাই সোশ্যাল মিডিয়াতে তখন
ঘুম নাই, রাত নাই, দিন নাই, সবাই কি হইতেছে না হইতেছে, সবাই মানে এই টেনশনে আছে যে কি হইতেছে। ঢাকা ভার্সিটির মধ্যে অবস্থা মানে উত্তেজনাপূর্ণ, পুরোপুরি এখানে আগুন লাগাইতেছে, এখানে মারামারি চলতেছে, এক ক্যাম্পাস দখল আর এক ক্যাম্পাসের মধ্যে ছাত্রলীগ কি কি চলতেছে না চলতেছে, এগুলো একটা স্বাধীন দেশে কিভাবে সম্ভব? তো আমরা তো পুরো মানে ব্যাপারটাকে এমন ঘোলাটে হয়ে যেতেছিল, আমরা প্রথম দিন তো টলারেট করলাম, সমস্যা না। সেকেন্ড ডেতেও দেখলাম যে ঠিক আছে, মানে ঢাকা ভার্সিটির সাথে অনেক বড় ক্লাস হইতেছে। এরপরে দেখা গেল যে ঢাকা ভার্সিটির মধ্যে র্যাপিড চলতেছে, কি বলে জানি, পুলিশ টুলিশ অনেক কিছু নামাই দিল, বিজিবি হ্যান ত্যান অনেক কিছু, মানে ঢাকা ভার্সিটির ওইখানে ভয়াবহ অবস্থা। আমি আমার জীবনে এত পুলিশ কোনো জায়গায় ডিপ্লয়েড দেখি নাই। হাজার হাজার পুলিশ, না হলে 800 বা 1000 পুলিশ হবে ঢাকা ভার্সিটির ভিতরে, দফায় দফায় হেঁটে হেঁটে যেতেছে। এটার মানেটা কি? মানে তুমি কি নিজের দেশের মানুষের উপরে এত বেশি অপারেশন কেন, এত বেশি এক্সট্রিম কেন? সো জিনিসটা যখন এইভাবে গড়াইতেছে, পুরো ব্যাপারটাকে তুই বুঝ যে ছাত্ররা কিন্তু তখনও কিছু করে নাই। প্রথম 2 দিন পর্যন্ত আমাদের হাতে লাঠি পর্যন্ত নাই। আমরা সবাই বলতেছি যে ছাত্রদেরকে এইভাবে পিটাইতেছে কেন। থার্ড ডেতে সবাই বের হয়েছে, থার্ড ডেতে সবাই লাঠি সোটা নিয়ে সবকিছু বের হয়েছে, যা যেটা পারে, পাথর লাঠি যেটা পারে ওইসবই নিয়ে বেরোইতেছে, ওইসবই নিয়ে যা যেটা পারতেছে ঢাকা ভার্সিটিকে ডিফেন্ড করার ট্রাই করতেছে। ইভেন সব প্রাইভেট পাবলিক ভার্সিটিগুলোকে ডিফেন্ড করার ট্রাই করতেছে। অনেকগুলোতে সাকসেসফুল হয়েছে, অনেকগুলোতে সাকসেসফুল হয়নি। ঢাকা ভার্সিটি তো অবস্থা পুরো খারাপ করে দিছিল। আমার অনেক ফ্রেন্ড ওইখানে আটকা পড়ছিল, 4-5 দিন কোনো খবর পাই না, ফোন দেই খবর নাই, এরকম এই অবস্থা। আমার ফ্রেন্ডদের অনেকের ভয়াবহ অবস্থা, তখন গুলি চালানো শুরু হয়েছে। হ্যাঁ, এর মধ্যে হচ্ছে কিন্তু এই জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, এগুলো, জাহাঙ্গীরনগরে তো আরো ভয়াবহ অবস্থা শুরু হয়েছিল আর কি তখন। এর মধ্যে একটা কাহিনী আছে। এর আগেই তো শেখ হাসিনা একদিন সংবাদ সম্মেলনে আসলো না, মানে জাতির উদ্দেশ্যে ভাষণ, কালো শাড়ি টাড়ি পরে। হ্যাঁ, আচ্ছা তুই আমাকে বল, এটা আমার ক্ষেত্রে রাইট কিনা? তুই কি ভাবছিলি না যে শেখ হাসিনা একটা সলিউশন দিবে, কাল থেকে আন্দোলন বন্ধ? আমি ভাবছিলাম হ্যাঁ এরকম এক্স্যাক্টলি, আমরা সবাই মনে হয় এক্সপেক্ট করছিলাম যে ওকে, উনি হচ্ছে তখন কিন্তু অলরেডি মারা গেছে, আবু সাইদ মারা গেছে, ঠিক আছে। আমরা এক্সপেক্ট করছিলাম যে ঠিক আছে, উনি আশা আমাদেরকে আশ্বাস দিবে যে আবু সাইদের বা যারাই আহত হয়েছে, নিহত হয়েছে, সবার বিচার করা হবে। হ্যাঁ, যারা কোটা তো সংস্কার করাই হবে, ঠিক আছে, এটা আশ্বাস দিবে, আমরা আন্দোলন ছেড়ে দেবো। উনি এসে কী বলল, উনি তখনও ওনার ইগো নিয়ে উনি এসে কি জানি বলে, আমাদের স্বজন হারানোর বেদনা তো বলছেই, কমন ডায়লগ, ছাত্রলীগকে আবার নিয়ে আসছে, যারা ছাত্রলীগকে যারা মারামারি করছে, যে অরাজকতা সৃষ্টি করছে, মানে উনার বক্তব্য স্পষ্ট যে উনি এখনো ছাত্রদেরকে নিতে পারে নাই, এখনো মানে সাধারণ ছাত্র যারা ছাত্রলীগ বাদের তাদেরকে অ্যাকসেপ্ট করতে পারে নাই, আবু সাইদের মৃত্যুকে অ্যাকসেপ্ট করতে পারে নাই। পরে তো আমরা জানি যে গণভবনে আবু সাইদের পরিবারকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে, অনেক কাহিনী তো এইসব আছে আর কি, অনেক কিছু এখানে। মানে আমি যেই জিনিসটাকে দেখি যে এখানে অনেক সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার আছে। কিছু জিনিস দেখ, শেখ হাসিনা পুরো আন্দোলনটাকেই মানে মানে শাক দিয়ে মাছ ঢাকার মতো কিছু একটা হিসেবে দেখতেছিল, যে না ঠিক আছে, টেক দ্য অপরচুনিটি অফ দিস প্রোটেস্ট। সো পরে গিয়ে যখন প্রোটেস্টটা ব্রড হচ্ছে, তখনও কিন্তু এটা কোটা আন্দোলনে সে জিনিসটাকে তার উপরে থ্রেট হিসেবে নিতেছে। একটা স্বৈরাচারের একটা সবচেয়ে বড় ভুল করছে থাকুক, একটা স্বৈরাচারের বড় যে বৈশিষ্ট্যটা, সে হলো তার এগেনস্টে যে মতবাদে আসে সেটাকে সে থ্রেট হিসেবে দেখে। এক্স্যাক্টলি, শেখ হাসিনা এটাই করছে। এখন পুরো জায়গাটা কিভাবে গিয়ে থাকে, এরশাদের আমলেও সে স্বৈরাচার ছিল। যখন নূর হোসেন ছিল, সে যখন গুলি খাইছে, তারপরে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। বাংলার 2024 সালের নূর হোসেন হলো আমাদের আবু সাইদ। এক্স্যাক্টলি, সে যখন হাত মেলে গুলিটা খাইছে, এরপরে হলো সারা দেশ উত্তাল হয়ে গেছে। আমরা নিজেরা অবাক হয়ে গেছি। আমরা ফোনটা খুলে দেখলাম এইভাবে একটা মানুষের গুলি করে মেরে ফেললাম, তাকে রইলাম জাস্ট কি, মানে এটা আসলে সবার টনকটা নড়ে গেছে, টোটাল ইনজাস্টিস। মানে তুমি তো ডিফেন্ডও করতেছো না, তুমি তো মারতেও যাও না, কিছু না, দাঁড়ায় আছে, আমরা হাতে একটা হচ্ছে ভাঙাতো একটা লাঠি নিয়ে দাঁড়ায় আছে। হ্যাঁ, তোকে হচ্ছে তুই পুলিশের পার্সপেক্টিভে ধরলাম যে ও ডিফেন্ড করতে গেছে, ডিফেন্ড করে নিয়ম আছে আমি যতটুকু জানি, কোমরে নিজে গুলি করা, ঠিক আছে। এখানে কি, এখানে তো মানুষ হত্যা ছাড়া কিছু না। এবং হচ্ছে কয়টা মারছে, একটা খাইছে, তারপর আবু সাইদ তো বিশ্বাসও করে নাই যে ওকে গুলি মারবে।
হ্যাঁ ও বাংলার মানুষের প্রতি, আমার গায়ে লোম দাঁড়ায় যাইতেছে, ও বাংলার মানুষের প্রতি, বাংলাদেশের সরকারের প্রতি, গভর্নমেন্টের প্রতি এই বিশ্বাসটা তখন পর্যন্ত ছিল যে ওকে আমি যদি হাত দুটো প্রসারিত করে দেই আমাকে গুলি করবে না, কিন্তু গুলি করছে একটা, পরে আবার করছে। এটা নিয়ে হচ্ছে ফাহাম আব্দুল সালাম ভাইয়ের একটা কথা আছে যে আবু সাইদের 2 হাত, মানে আমরা সবাই মিলে যা করছি আবু সাইদের 2 হাত তার চেয়ে অনেক বেশি কিছু করছে আমাদের জন্য, আমাদের প্রোটেস্টের জন্য। এখন এখানে অনেক ব্যাপার আছে যে হি ওয়াজ দ্য বিগেস্ট ইনফ্লুয়েন্সার অফ দ্যাট প্রোটেস্ট। এক্স্যাক্টলি। সে যেভাবে দেখ, আমরা কিন্তু তখনও পর্যন্ত প্রোটেস্টে পার্টিসিপেট করতেছি না, আমরা দেখতেছি ঝামেলা হইতেছে, আমরা মাথায় হাতে হাই হুতাশ করতেছে, আয় হায় কি হইলো। যখন আবু সাইদ ভাই গুলি খাইছে এরপরে হলো সবার একেবারে মাথা টাথা গরম হয়ে গেছে। আমার ফ্রেন্ডরা, আমি ফোন দিতেছি ওই কালকে চল প্রোটেস্টে বের হবো, আমার ফ্রেন্ডরা আমার ফোন দিতেছে কালকে কয়জন বের হবি, কখন বের হবি কালকে। তো এর পরের দিন হলো বেসরকারি ইউনিভার্সিটির যারা আছে ওরা সম্ভবত বের হয়েছে। হ্যাঁ, ওই যে 1-2 দিনের মাথায় 4টা ভার্সিটি হচ্ছে তোর হল বন্ধ করে দিল জোর করে, তারপর হচ্ছে সবাইকে বের করে দিল। তারপর হচ্ছে মানে এইটা না শেখ হাসিনা বা ওই সরকারের সিলেবাস তো দূরের কথা, ওর 14 বছরের ইয়াতেও পরিকল্পনা তো ছিল না যে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টদের ইয়াতে প্রাইভেটরা নামবে। বাট এটা তখন আর পাবলিক প্রাইভেট নাই, আবু সাইদ তখন ইনফ্লুয়েন্স হয়ে গেছে প্রত্যেকটা স্টুডেন্টের ব্লাডে। যখন এর পরের দিনে তো সম্ভবত শেখ হাসিনা ওইটা দিল কালো শাড়ি পরে, যাই হোক। তো জিনিসটা কি, তারপরে কিন্তু যেদিন শেখ হাসিনা দেয় ওই দিন মনে হয় 30 নাকি 40 জন মারা গেছে সম্ভবত, আই ডোন্ট হ্যাভ। হ্যাঁ, মানে সেদিন হচ্ছে আবার ওই যে তোর কোথায় জানি এদিকে একটা কুমিল্লা বা বরিশাল বা এদিকে একটা মারা গেছে। বলি জিনিসটা কি যে শেখ হাসিনা যেদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে ওই দিন মারা গেছে 6 নাকি 7 জন। ও মারা গেছে ইয়াতে জাহাঙ্গীরনগরে। যাক, মারা গেছে 6 থেকে 7 জন, তার মধ্যে আবু সাইদ ছিল। না, আবু সাইদ আগে মারা গেছে। আবু সাইদ ঈশের আগে, তার জাতির উদ্দেশ্যে ভাষণের আগে সে মারা গেছে। জাতির উদ্দেশ্যে ভাষণ দিল, ভাষণ দেওয়ার পরের দিন 50 জন মারা গেছে। আমি পুরো জিনিসটা বুঝলাম, তুমি আসলা শান্ত করতে, তুমি আর উস্কাই দিলা কেন? এর পরের দিন তো কারফিউ দিল না কি জানি শুনলাম, কারফিউতে মারা গেছে, কারফিউর আগের দিন মারা গেছে 114 জন, কত খালি বাড়তেছে, টোল খালি বাড়তেছে। আমরা খালি, তাও তো এটা অফিসিয়াল নিউজ, অনেকের তো কবর দিয়ে দিছে অলরেডি, অনেকে লাশ তো ইসের মধ্যে নেওয়া নাই, অনেক রেকর্ড লুকানো হয়েছে, যত কিছু রেকর্ড ছিল, মানে অফিসিয়াল রেকর্ড তো আমরা কখনো জানবো না, হাজার হাজার মানুষ তো মারাই গেছে। তো এই পুরো জিনিসটাকে খালি বিবেচনা করলে খালি দেখি যে একটা সরকারের আমলে নিজের দেশের 1000 মানুষ মরে গেল, 1500 মানুষ মরে গেল। এটা কিভাবে হয়? একটা মানুষের ক্ষমতা টিকে রাখার জন্য পুরো জিনিসটাকে কনস্ট্রাকটিভ হইতে দেয়। এখন লাশের মিছিলের কথা বাদ দিয়ে এখন আন্দোলনে ফেরত যায়। যখন লাশ পড়তেছে, রক্ত সবার গরম, আমি নিজেও স্টুডেন্ট, তুইও স্টুডেন্ট, আমরা সবাই একেবারে মাথা টাথা গরম টরম হয়ে আমার ফ্রেন্ড ফোন দিয়ে, আমি তো নিজেই মনে হয় 50 নাকি 60 জন ফোন টোন দিয়ে নিয়ে যাব। আমার ফ্রেন্ড সবাই, আমার 4-5টা গ্রুপ রেডি, সবাই বের হব। যেদিন ব্র্যাকের ওইখানে ঝামেলা হবে, তো সব তো ভার্সিটির ব্র্যাকের ওইখানে তো সব ভার্সিটির, মানে আনফর্চুনেটলি আমার বাসা পুরান ঢাকায়। আমি যে বের হব, এখন আমি আমার এক্সপিরিয়েন্সের কথা বলি, যে আমি যে বের হব অবস্থা আমার খুবই টাইট। আমার গ্রুপ রেডি, 4-5টা গ্রুপ পুরো রেডি। গ্রুপ কি পুরান ঢাকা রেডি না এদিকে রেডি? পুরান ঢাকার এখানে, আমার পুরান ঢাকার এখানে 4-5টা গ্রুপ আমি ফর্ম টর্ম করে সবাই একবারে আমরা যাব মতিঝিলের দিকে, মতিঝিল থেকে আমরা ব্র্যাকের দিকে যাব, এরকম আমাদের প্ল্যান। তো আমরা যে বের হব, বের হওয়ার পরে দেখি এখানে ওখানে পুলিশ, আমরা চিপা চাপা দিয়ে ফোন টোন চেক করতেছিল, অনেক ঝামেলা। আমরা তো বের হওয়ার কোনো ওয়েই নাই ওইখান থেকে। আমার মানে আমি বলে রাখি, আই ওয়াজ ভেরি মাচ কানেক্টেড টু দ্য প্রোটেস্ট। আমি অনলাইনেও সরব, আমি প্রোটেস্টেও আছি, আমরা দেখছি আর কি। মানে জিনিসটা এমন না যে আমি খালি অনলাইনে ছিলাম, আমি পার্টিসিপেটও করছি। কেন ওইখানে ধরেন যে অনেক কিছুর দিক থেকে আমার অনেক কিছু ফেস করতেছে। হ্যাঁ, মানে ডেফিনেটলি আমি অনেক যারা কন্ট্রিবিউশন রাখছে ওদের ধারার কাছে আমি কিছু না। এটা আমরা প্রথমেই ক্লিয়ার করে নিছি। But precisely, I was the part of the protest, so I'm very proud of what I have done. And Ramzan is true, I'm proud of this guy too. ও মাইরো খাইছে, আমি আবার বলে রাখি। তো ব্যাপারটা কি দাঁড়ায় যে আমরা যখন বলতেছি যে আন্দোলনে আমরা যাইতেছি হ্যান ত্যান, আমার সাথে হলো 3-4টা গ্রুপ একসাথে আসছি, আমরা আমাদের যাওয়ারই কোনো ওয়ে নাই। ধিমধাম শুধু টিয়ার শেল মারতেছে, সাউন্ড গ্রেনেড মারতেছে, আমার সামনে দিয়ে এক মেয়েকে ধরে নিয়ে যেতেছে, ওর এখানে কেটে গেছে, একজন এখানে গুলি খাইছে, বাজে অবস্থা। আমরা যে ভিতরে ঢুকবো, মাঝখানে দাঁড়াচ্ছে ছাত্রলীগ লাঠিসোঁটা চাপাতি টাপাতি নিয়ে, আমরা খালি হাতে, 2-1 জনের 2টা বাস আছে,
আর ডান সাইডে হলো পুরো পুলিশ টিয়ার শেল মারতেছে, যারা 1-2 জন বিচ্ছিন্ন আছে ওদেরকে ধরে নিয়ে যেতেছে, এরকম অবস্থা। আমরা যে ঢুকবো, আমার সাথে আসলে 100-150 জন, ওরাই ঢুকতে পারতেছে না, এমন অবস্থা। সো ওই দিন হলো ব্র্যাকের কাহিনী চলতেছে। আরেকটা বলে রাখা ভালো, আমার কানের মধ্যে সব ইনফরমেশন আসতেছে ব্র্যাকের ওইখানে আমার যারা অর্গানাইজ করতেছিল, কোঅর্ডিনেটররা ছিল, ওদের সাথে আমার কথা হইতেছে। আচ্ছা আচ্ছা। তো ব্র্যাকের ওইখানে অবস্থা প্রথমে খারাপ ছিল, স্যান্ডউইচের মতো এই করতেছিল, যে ব্র্যাকের মাঝখানে সবাই পড়ে গেছিল, দুই সাইড থেকে হলো পুলিশরা গুলি করতেছে। সো ওরা আগে থেকে প্ল্যান করে নিছে, প্রাইভেট ইউনিভার্সিটি 4-5টা যারা আছে, আইইউবি, ইস্ট ওয়েস্ট, যারা সবাই ইউনাইটেড হয়ে প্ল্যান করছে যে আমরা পুলিশকে স্যান্ডউইচ করবো। সো ওরা দুই সাইড থেকে গেছে, দুই সাইড থেকে গিয়ে মাঝখানে তো ব্র্যাকের ওরা ছিল, ওদের অথরিটি অনেক সাপোর্টিভ ছিল, ওরা ব্র্যাকের ভিতরে ঢুকে গেছে। ওই সাইড থেকে হলো পুলিশের স্যান্ডউইচ করেছে, পুলিশরা একসাথে এখন ঝামেলা পড়ে গেছে। ওরা এখন মানে পুলিশ হলো স্প্লিট হয়েছে, ওরা ব্র্যাকেও গুলি করে, এই সাইডেও গুলি করে। সো কাহিনীটা কি করাইলো যে এত মানুষ, পুলিশের গুলি শেষ। ওই সাইড থেকে আমার কোঅর্ডিনেটরদের সাথে কথা হইতেছিল, ব্র্যাকে যারা ছিল আর কি, মানে যারা ওখানে ব্র্যাকের ওইখানে অর্গানাইজ করছিল প্রোটেস্ট ওরা। সো যারা আশেপাশের বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আসতেছিল, ওইখানে অনেক মানে বলবো যে অনেক ইউনাইটেড একটা প্রোটেস্ট অ্যারেঞ্জ হতে যাইতেছিল। ফেসবুকে আমি দেখতেছি সবাই ব্র্যাকে এসে পড়েন, হ্যান ত্যান হাবিজাবি। বলে রাখা ভালো, এখানে অনেক হতাহত হয়েছে, ব্র্যাকের এখানে অবস্থা অনেক খারাপ ছিল। হ্যাঁ, আমরা হচ্ছে ব্র্যাকের অথরিটির প্রতি শ্রদ্ধাশীল, আমরা যারা নিহত হয়েছে সবার প্রতি আমরা আমি ক্যাজুয়ালি জিনিসটাকে বলি, অনেক বেশি ক্যাজুয়ালি আমি জিনিসটাকে বলবো ব্যাপারটাকে, যে ব্র্যাকের অথরিটি সাপোর্টিভ ছিল দেখে ব্র্যাকে অনেক কিছু পসিবল হয়েছে, উইচ দে ডিজার্ভ এ বিগ রেসপেক্ট ফ্রম এভরি সিঙ্গেল মানে স্টুডেন্ট কমিউনিটি অফ আস। এখন ব্যাপারটা হলো যে তারপরেও কিন্তু অবস্থা খুবই খারাপ ছিল। হ্যাঁ, ব্র্যাকের ওইখানে ফেসবুকের মধ্যে আমরা দেখতেছি যে এইখানে মানে আমার কত ফ্রেন্ডরাও এখানে গেছে, কেউ মানে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি ইসের মধ্যে। আমি তো আইইউবিতে যেতে পারি না ওই দিন, বিকজ আমি তো এখানে পুরান মধ্যে আটকায় আছি, বের হইতে পারি না, ব্র্যাকেটে যাবো ওই অবস্থাই নেই। তো ওইখানে আমার ফ্রেন্ডরা যারা বসুন্ধরা ওই সাইডে আছে, ওরা সবাই পার্টিসিপেট করতেছে। সো পুলিশরা হলো দুই সাইড থেকে গুলি করতেছিল ব্র্যাকের ছেলে যারা ছিল। সো ওদের অথরিটি সাপোর্টিভ ছিল দেখে হলো ওরা ভিতরে ঢুকে যেতে পারছে। তো ওরা বাইরে থেকে গুলি করতেছে, পুলিশরা যারা আছে ওরা বাইরে থেকে গুলি করতেছে। হ্যাঁ, আমরা ছবিও দেখছি আর কি, যে পুলিশ একদম গেট দিয়ে গুলি করতেছে, গেট থেকে গুলি করতেছে। সো ওদের অলরেডি অনেক আহত হয়ে গেছে, অনেক মানুষের অবস্থা অনেক খারাপ। ব্র্যাকের ভিতরে মানে তোর মনে হবে যে আমি ফিলিস্তিনে এসে পড়ছি, এমন অবস্থা, যে এরকম ইমার্জেন্সি সিচুয়েশন। আমাকে ফোন দিতেছে, ভাই অক্সিজেন সিলিন্ডার লাগবে। আমার ফ্রেন্ডের ফোন দিতেছে, ভাই ফান্ডিং লাগবে, ভাই ওইখানে পেইন কিলার লাগবে, এটা লাগবে সেটা লাগবে, মানে যাচ্ছে তাই অবস্থা। আমি ওইখানে এটা সাপ্লাই দিব, এটা দিব, এটা করবো, ফোন আসতেছে, এটা করতেছে, মানে আমারই অবস্থা খারাপ হয়ে যেতেছে, এমন কন্ডিশন। গুড মানে আমার কাছে যেটা গুজবাম্পস লাগছে সেটা হলো যে ব্র্যাকের মানে পুলিশদেরকে স্টুডেন্টরা যেমনি হারাই দিচ্ছে। হ্যাঁ, দুই সাইড থেকে আসছে, হতাহত হয়েছে, অনেক মানুষ মারা গেছে ওইটার কারণে, অনেক মানুষ। আমার ফ্রেন্ডরা কত মানুষ যে লাশ ক্যারি করছে, মানে আমি রাতের বেলা যা শুনি, আমি খালি মানে কি বলবো, আমার নিজের অবস্থা খারাপ হয়ে। এরকম অবস্থার মধ্যে আমরা সার্ভাইভ করছি পুরোটা জিনিস দেখি, যে ব্র্যাকের যে কন্ডিশনটা হলো, অ্যান্ড ইট ওয়াজ এ বিগ ভিক্টরি ফর দ্য স্টুডেন্ট কমিউনিটি, যে পাবলিক প্রাইভেট দুইটা মিলে। সেদিন তো পাবলিকে এতই ছিল না, বিকজ আগের দিন অবস্থা পরের মানে তোর হচ্ছে পাবলিক যখন বন্ধ করে দিল আন্দোলন পুরোটাকে, হচ্ছে তখন প্রাইভেট কন্টিনিউ করা শুরু করলো আর কি, প্রত্যেকটা জায়গা থেকে প্রাইভেট। আমাদের স্কুল কলেজের বাচ্চাদেরও অনেক ক্রেডিট আছে, তোর ধর ইয়াতে আমাদের এই যে সায়েন্স ল্যাব থেকে শুরু করে পার্ট অফ দিস প্রোটেস্ট। এখন ব্যাপারটা কি দাঁড়ায়, যে যখন এই যে মারা গেল, আমার কিন্তু কোটা নিয়ে সত্যি কথা মানে আই ওয়াজ সাপোর্টিভ টু ইট, বাট আমার কোটা নিয়ে মাথা ব্যথা ছিল না, সত্যি কথা যেটা। মানে আমি সাপোর্ট করছি জিনিসটাকে, এটা একটা ইটস লজিক্যাল। আমি কখনো মানে এরকম ভাবে আমি প্রোটেস্ট হয়তো করবো না, বাট আমার মানসিক সাপোর্টটা আছে। বাট
যখন মানুষ মারা গেল এটা তো আর কোটা আন্দোলন না, আমার ভাইরে মেরে ফেলতেছো তুমি ভাই, কি তুমি কি লাগাইতেছো? এক্স্যাক্টলি, তুমি মানুষ মেরে বলতেছো 1-2 জন মারা গেছে, এই অবস্থা হয়েছে, এটা হয়েছে, আমরা তো কোটা ফুলফিল করতেছি, তোমরা এরকম ক্যান করতেছো তোমরা দুজন। একটা পলিটিক্যাল উইং এর একটা মানে কি বলবো, আওয়ামী লীগের ছাত্রলীগ স্টুডেন্টদেরকে টোকায়, মানুষরা এসে স্টুডেন্টদেরকে মারতেছে। তুমি বেশি তো বেশি লিগ্যাল অ্যাকশনে গেলে লাঠি চার্জ করতে পারো, পুলিশি অ্যাকশনে গেলে এটা তুমি করতে পারো, তাও এখানে ডিবেট হতে পারে যে তুমি কিভাবে এটা করবে, স্টুডেন্টদের গায়ে হাত কিভাবে দিবা। তুমি করতেছো কি, তুমি ছাত্রলীগ পাঠালাম, তুমি বললা কি তোমার দলের যে একেবারে টপ হেড ওইখান থেকে বলতেছে যে ছাত্রলীগ ইনাফ স্টুডেন্টদের জন্য। মানে এটা কি ধরনের আহাম্মক হতে পারে, ল্যাঙ্গুয়েজটা খারাপ, বাট আমি মানে অনেক বিরক্ত বা ফ্রাস্ট্রেশন আমি প্রকাশ করতে চাই এইসব ব্যাপারে, যে কি ধরনের ছাগল হলে এরকম কথাবার্তা বলতে পারে একটা গভর্নমেন্টের টপ হেড থেকে। সো এখানে যখন এরকম বলছে, আমার কাছে মনে হয় এটা আরো ইনলাইটেন করছে, মানে আগুনের মধ্যে আরো ঘি ঢেলে দিচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যখন অংশগ্রহণ করছে পুরোটা জিনিসই চেঞ্জ হয়ে গেল। মানে কই ছিল আন্দোলন, কই চলে গেল। এখন তো এটা তো আর ইসের মধ্যে পড়েই না, কোটার মধ্যে পড়েই না, মানে কোটা আন্দোলন এখন তো এটা একটা মস্করা হইতেছে যে কোটা আন্দোলন, এটা তো পুরোপুরি এখন ফুসে উঠছে। তখনও আমরা দাবি জানাই নাই, তখনও আমরা বলি নাই যে না ঠিক আছে আমরা সরকার বিরোধী আন্দোলন হ্যান ত্যান। শেখ হাসিনাকে সুযোগ দেয়া হয়েছে, শেখ হাসিনাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, সে সুযোগ নেয় নাই, তার অ্যারোগেন্সের কাছে প্রবীর হেরে গেছে। তুই একটা জিনিস দেখ, সরকারের কাছে আমাদের যে দাবিগুলো ছিল, কোটা মানছে, 8 দফা মানছে, 1 দফাও মানছে, প্রত্যেকটা টাইম পার হয়ে যাওয়ার পর কোটা যখন মানার কথা ছিল মানে নাই, পরে মানছে। যখন কোটা মানে তখন আমাদের দাবি ছিল 8 দফা, যখন 8 দফা মানতেছে তখন আমাদের দাবি হয়ে গেছে 1 দফা। ঠিক আছে, তো আওয়ামী লীগ মানার মতো পরিধি আছে, তুমি কিভাবে মানতেছো? তুমি মানে এত মানুষ হতাহত হলো, হাজার হাজার মানুষ মরে গেল, আমার নিজের বন্ধুরা গুলি খাইছে, আমার নিজের, আমি একটা স্টোরি বলি, মানে এটা আমার পার্সোনাল স্টোরি। আমি তখন ফেসবুকে বেশ সরব, আমি ইচ্ছা মতো পোস্ট দিতেছি। এখন রাতে তখন 3টা বাজে, আমি একটা পোস্ট দিলাম, পোস্ট দেওয়ার পরে ব্যাপারটা কি দাঁড়ালো যে আমার বাসার নিচে একটা জিপ দাঁড়াইছে। তা এখন মানে আমি বুঝে গেছি যে আমার সময় হয়ে গেছে, আমি হাফ প্যান্ট পরা ছিলাম, আমার সময় হয়ে গেছে, আমি ফুল প্যান্ট পরতে যাই। তা আমি মোবাইল টোবাইল রেখে আমি বুঝে গেছি যে আমি আসলে যদি দরজায় করা না রে কল দেবো, আমি কল টল কিছু দিব না, আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমি যাবো, ঠিক আছে আল্লাহর নাম আমি বিদায়, আমার 5 বছরের জন্য যাইতেছি আমি। কিন্তু আমার এরকম প্রিপারেশন ডান, আমার তো লকটক খেয়ে গেছি আমি ভিতরে ভিতরে। তো আমি কতক্ষণ ভাবতেছি যে শেষ, মানে ওরা আসতেছে, আমি প্যান্ট ট্যান্ট পরতে চলে গেছি। বাট আই ক্যান ফিল যে তুই যত হাসি খুশি ভাবে বলতেছিস তোর অবস্থা যে কি ছিল। আমার অবস্থা তো আমি শেষ, আমি তো রাতের 3টা বাজে, আমার জিপ দাঁড়ানো, লাইট টাইট জ্বালানো, আমি দেখতেছি উকি মেরে দেখতেছি, ওকে ঠিক আছে আসলে জিপ দাঁড়াইছি। একটু পরে 5-10 মিনিট হয়ে গেল, তা আমি দেখি যে বাসা এখনো কেউ আসে না। কি রে কি হলো, একটু পরে জানালা খুলেছি, দেখি বালুর উঠানোর শব্দ আসতেছে। তো বালুর, আমার মেজাজটা তো খারাপ হইলো, বালু উঠানোর সময় পায় না। এই কাহিনী হচ্ছে আমরা ধর ইউলাবে যেদিন প্রথম দিন আমার ইউলাবে আন্দোলন হইলো, ছাত্রলীগ এসে পিটাইলো, পরের দিন আমরা ইউলাবে মেসি পোলাবান নামলাম। ঠিক আছে, তো আমরা সবাই নামছি, নামার পর কি হচ্ছে, তোর সেদিন কোনো পুলিশ টুলিশ কেউ কিছু আসে না, সেদিন এই যে ব্রাক ট্রাক এগুলোতে এত বেশি হয়েছে, আমাদের ওখানে কোনো পুলিশ টুলিশ নাই। বাট অন থিঙ্ক আমি মেনশন করি, ওই জায়গাটাতে আমরা স্থানীয় মানুষের যে হেল্প পাইছি, আমরা ধর কয়টা দুপুর না 11টা কি 10টা থেকে 4টা পর্যন্ত ছিলাম আর কি। এবং সেদিন প্রচুর গরম, ঠিক আছে, রোদে আমরা সবাই একদম তপ্ত ওই ইয়ার উপর, তোর ওই রোডের উপর, ঠিক আছে। অ্যান্ড আমরা দেখতেছি ভাই কোত্থেকে পানি আসতেছে, কোত্থেকে শরবত আসতেছে, কোত্থেকে খাবার আসতেছে, কিচ্ছু জানি না। সব দেখি হচ্ছে স্থানীয় লোকজন টাকা পয়সা দিতেছে, খাবার দাবার দিতেছে। হ্যাঁ, ইট ওয়াজ, যেদিন মানে আমি আন্দোলনে বের হব, যেদিন ওই যে যেদিন যেতে পারলাম না ব্র্যাকে, ওই দিন দেখ সকাল 9টা বাজে, আমার বাসার নিচে মিছিল যাইতেছে, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। আমি 5তলায় ছিলাম তখন, জানালা খুলে আমিও বলছি আমি কে তুমি কে, ওরা সবাই আমার সাথে তাল মিলাতেছে রাজাকার রাজাকার।
জিনিসটা কি যে আমি তখন 5 তলা থেকে লিড দিতেছি আর ওরা আমাকে ফলো করতেছে, যারা যারা আছে আমার বাড়ির আশেপাশে সবাই তালি দিতেছে, মানে প্রত্যেক ফ্ল্যাট থেকে। আশেপাশে আমরা যখন বের হয়েছি আমাদেরকে জুস দেওয়া হইতেছে, আন্দোলনে যখন ছিলাম জুস দেওয়া হইতেছে, আমাদের জন্য বিস্কিট দিয়ে গেছে এক আন্টি, বিরিয়ানি রান্না করে নিয়ে আসতেছে, খিচুড়ি। এটা অন্যরকম একটা এক্স্যাক্টলি, মানে ম্যাস পিপল, এটা যে ম্যাস মুভমেন্ট, এটা যে তোর গণ অভ্যুত্থান, এই ব্যাপারটা এই জায়গাগুলোতেই বেশি হচ্ছে যে আমরা খেয়াল করছি আর কি। এবং সেই কাহিনীটা বলি তোরে, আন্দোলন তো হইলো, আন্দোলন করলাম 4টা-5টা পর্যন্ত, বাট আমার ইউনিভার্সিটির আশেপাশে জায়গাটা একটু অনুন্নত, মানে তোর বেরিবাদ মোহাম্মদপুর থেকে আরও ভিতরে, ঠিক আছে, ওই জায়গাটাতে মোটামুটি হচ্ছে যে টোকাই ফোকাই এগুলো একটু বেশি থাকে। হ্যাঁ, তারা চিন্তা করতেছে যে ভাই আমরা ঢাকা ইউনিভার্সিটি পিটাইতেছি, এখানে পিটাইতেছি, আমাদের এই জায়গায় আবার আন্দোলন করে কে, ঠিক আছে। তো আমরা আমাদের ওই যে আমার যে বাসা আর কি, এক্স্যাক্টলি না বলি, তো আমার বাসার ওখানে হচ্ছে যে খুব কম মানুষ আমরা থাকি আর কি, বুঝছস। তো আমরা 3-4 জন মিছিল থেকে সরে গিয়ে আমরা বাসায় ঢুকছি। আর তার আগেই কিন্তু হচ্ছে আমাদের এলাকার একজন আন্দোলন করছিল, তার জন্য আমাদের আশেপাশে রেড পড়ছিল, আমরা হচ্ছে বাসা ছাড়ছিলাম। বাসা ছাড়ছি, আমি আমার ফ্রেন্ডের বাসা থেকে আন্দোলনে গেছি। অ্যান্ড আমার ফ্রেন্ড বলতেছে তুই তোর আন্দোলনে না গিয়ে রেড খাইছিস, ঠিক আছে, এখন তুই এখান থেকে আন্দোলনে কেমনে যাস। আমি জাস্ট বলছিলাম যে মোরালি অ্যাকসেপ্টেড না যে আমি আন্দোলন যেতে পারতেছি না, আমার নিজের মোরাল অ্যাকসেপ্টেড না যে আমি আন্দোলন যাব না। আমার ইউলাবের ভাইদেরকে মারছে, ঠিক আছে, হ্যাঁ আমার ইউলাবের ভাইকে মারছে, আমি আন্দোলনে যাব, এটা আমার নিজের আন্দোলন, আমার মোরাল অ্যাকসেপ্টেড পাবো না, না হয় আমি আন্দোলন করলাম। আমরা 4-5 জন কেটে গেলাম। পরে হচ্ছে যে আমার রুমমেট যে ও হচ্ছে আরেক জায়গায় চলে গেছে, আমি এখন পুরো ফ্ল্যাটে একা, ঠিক আছে। অ্যান্ড পুরো লাইট টাইট সব বন্ধ করলাম, ফ্যান বন্ধ করলাম, যাতে বোঝা না যায় যে এখানে কোনো মানুষ থাকে আর কি। সব কিছু বন্ধ করলাম, জাস্ট বসে আছি। এবং ওই টাইমটা আমি এখনও ফিল করতে পারি, যখন ফজরের আজানটা দিত, নামাজটা পড়ে ভোরের আলো থেকে ঘুমাইতে যেতাম। এখন ধর মোটামুটি কয়টা, রাত 8-9টা 9:30 বাজছে, আমি ধর চুপচাপ বসে আছি, সবাইকে ফোন দিতেছি, তখন মনে হয় তোর হচ্ছে ইন্টারনেট একটু ডাউন, ঠিক আছে। অ্যান্ড 9:30টার দিকে আমার দরজায় ঠকঠক হয়, ঠিক আছে। অ্যান্ড আমি শেষ, আমি ফোন দিছি একজনকে যে 5 মিনিট পর যদি ফোন দিয়ে না পাও তাহলে অ্যানাউন্স করে দিও আর কি, বা আমার ফ্যামিলিকে জানাও বা আমার ফ্রেন্ডদেরকে জানাও। তো ঠিক আছে, আমি দরজায় গেছি, দরজাটা খুলবো না অবশ্যই, ফোটাতে দেখবো কে আগে। আস্তে আস্তে কোনো মতে দরজায় গেছি যাতে আমার হাঁটার শব্দ না পায়। যায় দেখি খালা আসছে রান্না করতে 9:30টায়। আমার ভাই, আমরা দেখেন, আমরা যত হাসি খুশি ভাবে ব্যাপারটাকে বলি, এটা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স ডেফিনেটলি, বাট আপনি দেখেন বাংলাদেশে যারা স্টুডেন্ট ছিল সবাই এই আতঙ্কে ছিল। আমাদের এমন একটা লাইফের সিচুয়েশন গেছে যে আমরা আজকে আসি কালকে কি জেলে থাকবো না কি এর সন্দেহ। আমরা সবাই রিস্কে, সবাই চিন্তা করতেছে ভাই শেষ, আমি 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 যাবো গিয়া, আমি জেলে সব রয়ে গেছে। অ্যান্ড এটা মানে হইতেছিল রাতের বেলা রেড পড়তেছে, 14,000 নাকি 15,000 মানুষের জেলে ধরে নিয়ে গেছে, কোনো মামলা টামলা ছাড়া। যারা পাইতেছে তারা নিয়ে যেতেছে। আমারে যদি নিয়ে জায়গা বলার কেউ নাই। ইভেন তুই তখন দেখছো যে দিনের বেলা এক আন্টি ওর ছেলের সাথে বাজার করতে গেছে, ধরে নিয়ে চলে গেছে। আমার ছেলে কিছু করে নাই, বাজার করতে আসছে, তারপর কি ঢাকা ইউনিভার্সিটি দেখলাম একজন রিক্সা নিয়ে যাইতেছে, ওরে ধরে নিয়ে চলে গেল। মানে মগের মুলুক পায় গেছে। এবং হচ্ছে ওই ধর পরের দিন কি করলো, পরের দিন তো ধর কারফিউ চলতেছে। কারফিউ তো লাইফে প্রথম এই রিয়েলাইজেশনটা এখনও আমার কাজ করতেছে। ভাই আমার হেলিকপ্টারের শব্দ শুনে এখনও ভয় লাগে, এখনও ভয় লাগে। পরের দিন কি করলাম, পরের দিন তো ফ্ল্যাটে কেউ নাই, এখন একা তো থাকা যাচ্ছে না, একে তো মেন্টাল প্রেশার, একে তো হচ্ছে কোনো হেল্প নেই, যে আমার নিয়ে গেলে কেউ জানবেও না, ঠিক আছে। ইন্টারনেটও কাজ করতেছে না। পরে দুপুরবেলা বের হলাম, বের হয়ে শুনি যে 3 রাস্তাতে হেলিকপ্টার থেকে বোমা ফেলতেছে রীতিমতো, অ্যান্ড যাওয়া যাচ্ছে না। কিন্তু আমি বিশ্বাসই করতে পারিনি শুরুতে। হ্যাঁ মানে কারফিউর সময় আমার ফ্রেন্ড আমার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে আমার বাসার এখানে, আমার ছাদের এখানে বোম ফেলছে। কই থেকে? হেলিকপ্টার থেকে। আমি কি করে হেলিকপ্টার শব্দটা আমাদের কাছে মুভমেন্টের আগে একটা আনন্দের শব্দ ছিল, ঠিক আছে। ইভেন আমাদের চেয়ে যারা বাচ্চা তাদের কাছে আরও আনন্দের। সো ওই হেলিকপ্টারই অনেক বাচ্চাকে মারছে। এখন কী করলাম, পরের দিন দুপুরবেলা আমি চিন্তা করলাম যে আমার বাসায় থাকা সম্ভব না, আমাকে যদি পুলিশ নাও মারে আমি মেন্টাল ডিপ্রেশনে বাজে হয়ে যাবো খুব অবস্থা। সো আমি শুনলাম যে অবস্থা খুব খারাপ, একটা লাইফ রিস্ক নিয়ে আমাকে বের হতে হবে। আমি আমার এক ভাইয়ের বাসায় যাবো, কারণ আমার একা থাকা যাচ্ছে না, রুমমেট নাই। পরে হচ্ছে যে বের হয়েছি ব্যাগ ট্যাগ নিয়ে, টি শার্ট মিশার্ট ল্যাপটপ যেগুলোর দামি জিনিসপত্র নিছি, নিয়ে একটা রিক্সা নিছি। রিক্সা নিয়ে আমি মনে হয় ওই দিন রিক্সা নিছি, দৌড়াইছি, সব কিছু করছি, কইরা হচ্ছে যে কোনো মতে ভাইয়ের বাসায় গেছি।
বিকালবেলা কাটছে, বিকালবেলার একটু আগে তোর হচ্ছে বের হইছি, অ্যান্ড আমি নিজে সাক্ষী, বের হয়ে আমি হচ্ছে তোর, তুই রিং রোডে গেছোস? আচ্ছা, মোহাম্মদপুর রিং রোডে একটা মোড় আছে আর কি। সো ওই মোড়ে আমরা পার হইতেছিলাম যে বিকালবেলা একটু চা নাস্তা নিয়ে আসবো, তখন তো কারফিউ, একটা দুটো দোকান খোলা আছে, কিছুই নাই খাবার। নিতে গেছি, পার হব, ওই সময় একটা হেলিকপ্টার মাথার উপর দিয়ে যাইতেছে, আর তখন আমরা একদম রাস্তার উপরে, মানে মোড়ের জায়গা একদম মেইন পয়েন্টে। আমার তখনও বাচ্চার মতো আমি হেলিকপ্টার দিকে তাকাইছি, ভাই আমি আর তুহিন ভাই ছিলাম, তাকাইছি, রীতিমতো হচ্ছে গ্রেনেড মারছে, ঠিক আছে, কোনো মতে পার হয়ে চলে আসছি। অ্যান্ড আমার লাইফে, আমাকে তো ধর আমি বিশ্বাস করতাম না যে ঠিক আছে হেলিকপ্টার থেকে এই সব কিছু মারে এইসে, বাট আমি নিজে যখন দেখলাম যে আমাদের উপর মারলো, অ্যান্ড আমরা হচ্ছে যে সাইড দিয়ে ক্রস কাটে পার হয়ে গেছি, অ্যান্ড দ্যাট মোমেন্ট যে কি কাজ করছে, যে ভাই হেলিকপ্টার থেকে বোমা মারলো, হেলিকপ্টার থেকে ইয়া করলো। ইভেন আমরা তখন কি করলাম, ঝামেলা যেটা করছি, আমরা বাসার দিকে না আসে মানে কি তোর মানে আওলা ঝাওলা হয়ে অন্যদিকে চলে গেছি। অ্যান্ড অন্যদিকে গিয়ে মাগরিবের টাইম হয়েছে, নামাজে ঢুকছি, নামাজের পাশের গলিতে দেখি পুলিশ হচ্ছে অ্যাটাক শুরু করছে, অ্যান্ড মানুষজন মসজিদে ঢোকা শুরু করছে। ভয়টা পাইছি কি ভাই, মসজিদে তো ঢোকা শুরু করছে, পুলিশ তো তখন বাপ ধর্ম কিছু নাই ওদের, আমরা যদি মসজিদের উপর চালায় দেয়, ঠিক আছে, মসজিদে আমরা সবাই নামাজ টামাজ পড়িয়া করে আসছি। নামাজ শেষে ওই যে তোর মোহাম্মদপুরের যে তোর বিহারিদের ক্যাম্প আছে, ওদিকে আরও ঢুকে গেছি। এখন চিন্তা হচ্ছে ফেরত যাবো কেমনে। পরে হচ্ছে রাত কয়টা, 10:30, 8:30 কি 9টা এরকম টাইমে গলি দিয়ে ব্যয়া হচ্ছে যে তোর কোনো মতে বাসায় আসি, অ্যান্ড গ্রেনেড খাওয়া, এই তোর ছন্নছত্র হয়ে যাওয়া, এই ব্যাপারগুলা। পরের দিন 2 দিন থাকলাম ভাইয়ের ওখানে। পরের দিন ভাই গেল হচ্ছে তোর নিতে পারতেছিল না, তুহিন ভাই গ্রামে চলে গেল, মানে আমার গ্রাম আর ভাইয়ের গ্রাম পাশাপাশি, মানে একটা গ্রামই। এখন আমাকে ব্যাক করতে হবে সেই আমার রুমে, যেখানে কেউ থাকে না, আমার রুমমেট আরেক বাসায়, আবার আমি ব্যাক করলাম, কোনো উপায় নেই। আমার মনে হয় আমার মেন্টালি আমার উপর সবচেয়ে বেশি আঘাত পাইছি আমি ওই 2-4টা দিন একা রুমে থাকছি, ফজরের আজান দিত, নামাজটা করে ঘুমাইতাম, জাস্ট তাকায় থাকতাম। আর হেলিকপ্টার তো 1 মিনিটে 3বার করে ঘুরতো, ঠিক আছে। এত পরিমাণের ভয়, এত পরিমাণের কাজ করছে, বাপ আব্বুকে তো ফোন দিয়ে বলতে পারবো না, কাউকে তো বলা যাবে না, কারণ ফ্যামিলি তখন আরও বেশি টেনশন করবে, ঠিক আছে। নেট চলতেছে না, কিচ্ছু না, লিটারালি। পরের দিন আমার রুমমেটও হচ্ছে তো তোর গেল, অবস্থা যখন খুবই ভয়াবহ, রেড চলতেছে, ডিএইচএসে রেড চলতেছে, তোর এই যে বসুন্ধরা এইসবে আমাদের এলাকায়। আমরা তখন বাসায় গেলাম গ্রামে, কারণ আমার অপশান ছিল না, আমার না ভাইদের বাসা আছে, যাদের বাসা ছিল তারাও বাসায়, না আমি আমার রুমে থাকতে পারতেছি, একা তো পসিবলই না ওই টাইমে একা থাকা। গ্রামে গেলাম, গ্রামে ঝামেলা হচ্ছে গ্রামে কেউ ভোকাল না, মানে গ্রামে গেলেও বুঝবো না যে এখানে কিছু হইতেছে, হ্যাঁ নিউজে সবাই দেখতেছে। অ্যান্ড আমি একটা জিনিস খেয়াল করলাম, আমি নিউজ চ্যানেলগুলা অবাস্তবভাবে ভাই মেট্রো রেল দেখাইতেছে, অবাস্তবভাবে এই জিনিসপত্র দেখাইতেছে, আমার ভাই মারা গেছে, আমার ভাইয়ের উপর গুলি চালাইছে, আমার বোনকে পিটাইছে, আমার সময় নগদে উঠাই নিয়ে গেছে, কোনো নিউজে নাই, জাস্ট দেদারসে চালাইতেছে। অ্যান্ড পাবলিক বিশ্বাস করতেছে যে আসলেই তো লোকজন তো মানে তৃতীয় পন্থ ঢুকে হচ্ছে দেশের ক্ষতি করতেছে, এরা তো দেশের শত্রু, দশের শত্রু, মানে অ্যাঙ্গেলটা এইভাবে সাজাইছে যে এরা দেশের শত্রু, দশের শত্রু। এটা কয়েকদিন চলছে আর কি। এখানে আমি বলি জিনিসগুলোর মধ্যে অনেক বেশি পলিটিক্যাল প্রপাগান্ডা থাকে। আমরা হয়তো চিন্তা করে যে ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেক কিছু হ্যান ত্যান হাবি, দেখ ইন্টারনেট ইউজার বাংলাদেশে 5 নাকি 6 কোটি, বাকি 12 কোটি কার টিভি নিউজ পেপার এগুলোই তো দেখে। এইখানের তো কম সরকারের ফুল কন্ট্রোল ছিল মিডিয়া হাউসগুলোর মধ্যে, মিডিয়া একটা সরকারের 2-3টা বাদে মোটামুটি অনেকেই ছিল। বাতাবি লেবু কি রণঝন বাজাবাজি কি এগুলো নিয়ে পড়ে আছে, মানুষ ওইখানে মরতেছে, এইখানে আরেকজন কি রণ বাজাবাজি ঘন ঘন এরকম লাগাই দিচ্ছে। ব্যাপারটা বুঝছিস যে আমাদের সিচুয়েশনটা গভর্নমেন্ট পুরোপুরি কন্ট্রোল করার ট্রাই করে, মানে আমাদের লাইফস্টাইল কিরকম হবে, বিহেভিয়ার কিরকম হবে। 1984-এর একটা বই আছে, জর্জ ওয়েল নাকি জানি, জর্জ ওয়েল না সরি নামটা ভুলে গেছি রাইটারের, অ্যান্ড আরেকটা বই আছে অ্যানিমেল ফার্ম। হ্যাঁ অ্যানিমেল ফার্ম পড়ছি। দুইটা বইয়ের মধ্যেই তুই ডিকটেটরস বৈশিষ্ট্যের ব্যাপারে অনেক কিছু পাবি, এটা শেখ হাসিনার মানে অ্যাটিটিউডের মধ্যে অনেক সুন্দরভাবে বেশি বসে কিছু লাগতো না, সে তার অ্যারোগেন্সিটাকে একটু দূরে সরাইতো, ইগোটাকে দূরে সরাইতো, সে এখনো ক্ষমতায় থাকে। আমরা তো কি এক্সপেক্টই করি নাই যে শেখ হাসিনা ক্ষমতা থেকে যাবে, যেটাই থাক, বাট ইট ওয়াজ অবভিয়াস এটা আল্লাহর থেকে, এটা না হলে তো ইতিহাস মিথ্যা হয়ে যায়। তো সো এটা তো অবশ্যই, এই যে ব্যারিস্টার
নামটা ভুলে গেলাম আমার, আন্দালিব। আন্দালিব রহমান পার্থ ভাইয়া যেটা বললো আর কি, যে এটা আল্লাহর তরফ থেকে আসলে, যে তুমি এত পাপ করবা, এত পাপের উপর দাঁড়া থাকবে না। যদি চিন্তা কর, আওয়ামী লীগের নিজের নামানো মুভমেন্টে নিজেই পতন হয়ে গেল, যেটা ও কল্পনাও করে নেয় আসলে। ইভেন আন্দোলনের যেদিন পতন হয় শেখ হাসিনা, তার আগের দিনও গ্রামের কেউ বিশ্বাস করতো না এগুলা, যে পতন হবে, এই সেই হবে, অনেক কিছু হবে। এখন হচ্ছে আমাদের বাড়ির কাহিনীটা ধরে বলি। আমাদের সাপাহার উপজেলা আমের জন্য পুরো বাংলাদেশে বিখ্যাত, এবং আমের সবচেয়ে বড় বাজার ওইটা। এখন তখন আমের পিক টাইম, আমার এলাকায় আন্দোলন করার কোনো জায়গা নাই মোটামুটি আমের জন্য। হ্যাঁ, প্রচুর জ্যাম জায়গা থাকে, অবাস্তব সব ব্যাপার, এবং 3-4 জেলার আম বিক্রি হয় ওখানে। তুই চিন্তা কর, একটা উপজেলা শহরের একটা বাজারে 3-4টা জেলার আম বিক্রি হয়, তার মানে এটা কি অবস্থা? এটা কিন্তু তোর নওগাঁ সদর না, উপজেলাতে এই অবস্থা। তার মানে আমাদের বাজারটা কতটা বড় ছিল এটা। সো আম দেখতেছি যে আমাদের এলাকায় আমরা পারতেছি না, কারণ কি আমার পৌরসভা নজিপুরে হচ্ছে আমাদের কিছু ভাই ব্রাদার আছে, সম্মানিত ভাই ব্রাদার, ওদের অনেক রেসপেক্ট ডিজার্ভ করে ওরা আসলে, যারা আন্দোলনটা নামাইছে, যারা আন্দোলনের সাথে ছিল, ওরা আন্দোলনটা করতেছে। আমরা শুনতে পেলাম, আমরা তখন 3-4টা ফ্রেন্ড, মানে আমরা তো সুযোগ খুঁজতেছি, কারণ আমরা প্রত্যেক সময় গ্রুপে আলোচনা করলাম যে ভাই টিকা যাচ্ছে না। ওই একটা টাইম হচ্ছে বৈবৃক্ষ ভোকাল, আমরা ইচ্ছা মতো শেয়ার দিতেছি, যেখানে ইনফরমেশন পাচ্ছি আমরা দিচ্ছি। সো 4 তারিখে, হ্যাঁ 4 আগস্ট উপজেলাতে পৌরসভাতে গেলাম নজিপুর, আন্দোলন করলাম, বাসায় আসলাম, বাসায় মিথ্যা কথা বললাম। অ্যান্ড বাসার মানুষজন, কারণ বাসার মানুষজন আমাকে একটা টাইমে বলছিল যে আন্দোলনে যায়ও না, মানে নর্মালি আমাদের বাপ মা যেগুলো বলে একটু সাবধানে থাকো এসে। আমি আমার আব্বুকে একটা কথা বলছিলাম যে আব্বু, ওটা হচ্ছে ইউলাবের আগের দিন, মানে যেদিন আমি আন্দোলনে যাই তার আগের দিন আব্বু ফোন দিছিল। আমি আমার আব্বুকে একটা কথা খুব প্রাউড, মানে ইয়াভাবেই বলছিলাম যে আব্বু, আন্দোলন কালকে হবে, আমি একদম ফ্রন্ট লাইনে থাকবো। কারণ কি, ওই যে আবু সাইদ মারা গেছে, ওটা আপনার ছেলে হতে পারতো, ওই যে ইয়াটা মারা গেছে, ওটা আপনার ছেলে হতে পারতো। সো এটা মনে করেন না যে আমি আন্দোলনে যাবো না, আমি আন্দোলনে একদম ফ্রন্ট লাইনে থাকবো। আমাকে আরও অনেকে টেক্সট দিতেছে আমাদের বইয়ের কিছু মানুষজন, যে একটু সাবধানে থাকিস, আন্দোলনটা একটু স্কিপ করার। আমি না, তুমি এই কথা বললে তো সমস্যা, মানে আমি আন্দোলন করবো, মোরাল দিক থেকে বা আমার দিক থেকে আমি কখনই করতে পারবো না। তো বাসার মানুষজন জানলে আমি আন্দোলনে গেছি, মানে আমি যাবো এটাও জানতো আর কি। তো ফোন দিচ্ছে, আমি বারো মিথ্যা কথা বলতেছি, কারণ সত্য কথা বলে আমাকে বাসা থেকে বেরোতে। আমার মা আমাকে জিজ্ঞেস করছিল যে তুই কই যাস, আমি শেয়ার মার্কেট যাইতেছি। আর কোনো কথা নাই, আমি মিথ্যা কথা বলি নাই, মানে এটা আমার কাছে খালি মনে হয় যে মিথ্যা বলে কোনো হবে, মাথা টাথা গরম হয়ে যায়, মিথ্যা বলতে পারি না ঠিক মতো। আমি বললাম যে মতিঝিলি তো যাইতেছি, তো ওইখানে ডিপ্লোম্যাটিক সত্য কথা আমি মানে বললাম যে আমি শেয়ার মার্কেট যাইতেছি, বলে যে এই গ্যাঞ্জামের মধ্যে কি শেয়ার মার্কেট হ্যান তেন, আরে যাইতেছি, অনেক টাকার কাজ। পরে ওই দিন তো গেল, আমি মানে পুরোটা জিনিস তো সবাই আতঙ্কে আছে, অবস্থা তো পুরোই খারাপ। আমি যতই হাসি মুখে বলি না কেন, এটা হাসির কথা না, প্রিসাইজলি আমার অনেক হার্ড টাইম পার করে আসছি, বাট সাকসেসফুল হয়েছি, সেই জন্য হাসি মুখে কথা বলতে পারতেছি। যদি সাকসেসফুল না হইতাম, আমি এখন জেলে থাকতাম, আমি জেলে থাকতাম। জিনিসটা দেখেন, ফর রিয়েল জিনিসটা দেখেন যে 3 তারিখে আমি, আমার ফ্রেন্ড, আমি সবাই ফিক্স আমরা যাইতেছি। এখন শহীদ মিনারের দিন, কারফিউ টারফিউ সব বাদটা দিয়ে ততদিনে একটু ঠান্ডা হয়েও গেছিল, কিন্তু পরে আবার মারা শুরু করছে, মানুষ টানুষ মরে মানে একাকার করে দিল পুরা। কি বলবো, মানে অবস্থা পুরো খারাপ করে দিয়েছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী এসে হচ্ছে প্রেস ব্রিফিং করতেছে, ওদিকে কুমিল্লাতে আমাদের ভাই বোনদের মারতেছে। হ্যাঁ, তো আমি ফেসবুকেই তো, আমরা তখন সারাদিন সারা রাত, মানে ভোরবেলা আমরা ফেসবুকে আমরা খালি অবস্থা দেখি, তখন থ্রেড চলতেছে, ট্রেডিশন আসছে, অনেক অনেক ভালো ভালো জিনিস, রেভলিউশনারি জিনিসপত্র আমরা দেখলাম। জিনিসগুলো আসা অনেক ইউনাইটেড করছে আমাদেরকে, আমরা অনেক ফেসবুকে ইউনাইটেড হয়েছি, সবাই একসাথে, যে না ভাই আমরা একসাথে এই আন্দোলন করতেছি। অ্যান্ড যে যার জায়গা থেকে, তুই বৈবৃক্ষ, আমার হিউমার ট্যাবলেট, আমার যত ফ্রেন্ডরা আছে ওরা ওদের জায়গা থেকে, যার চায়ের ব্যবসা ওই অন্তত হয়তো চা দিয়েও হেল্প করছে, সবাই করার ট্রাই করছে, অ্যান্ড কেউ বাদ নাই। আমি আন্দোলন থেকে আসছি, আমার আব্বু তো আমার মনে করছে আমি মনে সমন্বয়, তোর বাসার নিচে তুই নামছিস, এত মানুষ আসে কই থেকে, 40-50 জন কই থেকে আসলাম। তো ভালো কথা, এখন আব্বু তো অনেক প্রাউড ফিল করছে যে না, আমার ছেলে মানে স্বৈরাচার বিরোধী আন্দোলনে গেছে, এর চেয়ে প্রাউডের কি হতে পারে। সো হি ওয়াজ লাইক
বলে না, মুখে বলে না, বাট হি ওয়াজ লাইক ভেরি প্রাউড অফ মি। তো আমার মা হলো টেনশন এসেছে আমার পোলা যদি মরে যায়। আমাদের মাগুলা 3 তারিখে বের হবো, বলে ভাই পুলিশের গুলি খাইলে খাবো, সমস্যা নাই, ওইখানে ফান্ডিং এর উঠাই যাই, যে না ঠিক আছে ফান্ডিং লাগলে ওইখান থেকে নেক, আমি যাই ইসের মধ্যে আন্দোলনে যাই। রাস্তায় একটা পুলিশও নাই, একটা পুলিশও না, আমি খুব সব পুলিশ গেল কে, আমি দেখাই আমার এখনো আছে, ততদিন তো মনে হয় পুলিশ গুটাই গেছে আর কি। আমি বঙ্গবন্ধুর ছবি ওয়ালপেপার দিয়ে রাখছিলাম যাতে পুলিশ আটকাইলে আমার মোবাইলটা চেক না করে। তো আমি মানে এই ফর্মুলাতে হাগাইছি, দেখি ওই দিন পুলিশই নাই। আমার ফ্রেন্ড সবাই একসাথে আমরা বের হয়েছি। কি ধানমন্ডি আসছিলে? ধানমন্ডির এখানে যাইনি, আমি গেছি সরাসরি শহীদ মিনার। আমি রাস্তায় একটা মানুষও দেখলাম না, একটা আন্দোলনও দেখলাম না, কি কি হইতেছে, কোনো কি মানুষ টানুষ নাই, শহীদ মিনার গেলাম। ও মাই গড, দাঁড়া আমারে তুই তোর ফার্স্ট ইমপ্রেশনটা জাস্ট বল শহীদ মিনারের লোক দেখার, জাস্ট ফার্স্ট ইমপ্রেশনটা তোর বল। আমি জাস্ট নামছি, রিক্সা থেকে নামছি, আমি হাঁটলাম, সামনে দেখি মানে না হলো মনে 2 লাখ মানুষ হবে। আমি দেখলাম, দেখার পরে মানে আমার তো শরীর কাটা টাটা দিয়ে উঠছে, আমি ও মানে আমি ভুল জায়গাতে আসি নাই। সো ঢুকছি, পরে আমার ফ্রেন্ড সবার সাথে দেখা, কিরে তোরা কই থেকে গেলে, ও তুই আইছিস, মানে একটা উৎসব মুখর পরিবেশ কাজ করছে না। হ্যাঁ প্রচুর। আমি দেখতেছি যে এক একটা খাম্বাগুলোর উপরে বসে বসে পতাকা নাড়তেছে, লাখ লাখ মানুষ, মানে এই জায়গা থেকে এই জায়গায় তুই মনে হয় যে আমাদের যে পুরো স্টুডিওটা আছে, মানে এখান থেকে এখানে মনে হয় 5টা মানুষ হবে এরকম। তো এত মানুষ, মানে আমার তো অলরেডি তখন মনে থেকে ছাত্র ডিয়ান পুলিশ আনলো, গুলি খাইলে খাবো, প্যারা নাই। তো তখনই একটা স্ট্রেংথ অন্যরকম কাজ করে, একটা মনের মধ্যে অভ্যুত্থান জাগে ওঠে আর একটা মানে ওইরকম একটা স্লোগানের মধ্যে মুখর পরিবেশ। তখন কেউ সেলিব্রিটি না, তখন কেউ আমি কন্টেন্ট ক্রিয়েটর না, তখন কেউ বিজনেসম্যান না, তখন কেউ মানে কোনো কোম্পানির ব্যাকগ্রাউন্ড থেকে আসে নাই, কোনো জায়গার ব্যাকগ্রাউন্ড থেকে আসে নাই, সবাই একটা পরিচয় আসছে, আমরা বাঙালি, আমরা বাংলাদেশ, মানে আমরা এই বিপ্লব ঘটাতে আসছি। বয়স বিবেচনা নাই, মানে একজন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে, একজন হুজুর এসে বিস্কিট দিতেছে, একজন কি বলে জানি পুরোহিত আসতেছে, সেও এসে খাবার দিয়ে যেতেছে, একজন পানি দিয়ে যেতেছে, একজন যে বলতেছে আমরা মানে বিশেষায়িতভাবে অনেক মানুষদেরকে দেখি যাদেরকে কখনো আমরা এক্সপেক্টও করতে পারি না যে একসাথে গলায় গলা মিলে ওরা মিছিল করতে পারে, ওরা দেখি গলায় গলা মিলে এবার আন্দোলনের স্লোগান দিতেছে একসাথে। অবাক হয়ে গেল, এমনও দেশ হইতে পারে ভাই রে ভাই, তো তুই মিস করছিস। আমি মানে আমার একটু পরপর খালি ফ্রেন্ডরা যাইতেছে, দেখা হইতেছে, আরে দুর্য আসছে, এই কি অবস্থা তুই এখানে। একটা জিনিস আসলে মেনশন করি, আমার মনে হয় আমি যদি তোর ফ্রেন্ডের জায়গায় থাকতাম, তোর ওই জায়গাতে দেখার পর আমি প্রাউড ফিল করতাম, এবং আমার মনে হইতো যে শালা তুর্য আসছে, আমি কালকে মরে গেলেও আসবো, ঠিক আছে। এই ব্যাপারটা কিন্তু তুই ঘটাইছস, থ্যাংক ইউ তোকে। আমার এখানে কিছু নেই, দেখ hero is made, everyone was the hero, exactly, everyone was the part of it, and everyone যে ফেসবুকে বসে পোস্ট দিছে যে আন্দোলনে আসতেও পারে না, he was the hero too, she was the hero too, and it is a important contact that we need to remember, যে আমরা যেভাবে যেই জায়গা থেকে একটা পানিও যদি দিয়ে আমরা হেল্প করে থাকি, we was the part of this protest. এটাই আমি সব জায়গায় বলার চেষ্টা করি, যে একটা চায়ের দোকানে আড্ডা হইতেছে, ধর একটা আওয়ামী লীগের নেতা এসে বলতেছে যে এগুলা তৃতীয় পক্ষর কাজ, সেই একটা চাচা এসে বললো যে এগুলো তৃতীয় পক্ষের কিছু নয়, আসল কাহিনী হচ্ছে এইটা, ছাত্র হত্যা করছে সেই, ও একজন হিরো, যে হচ্ছে ঠিক আছে ও পাবলিকলি কিছু করতে পারে না, কিন্তু ও ওর জায়গা থেকে, আমাদের ইসলামে হচ্ছে 3টা স্তর আছে প্রতিবাদের, সরাসরি বলা হচ্ছে তোর লিখা, না হলে হচ্ছে মন থেকে ঘৃণা করা আর কি। সো আমি জাস্ট এই জিনিসটা সবাইকে একটু বুঝাইতে চাই, বোঝানোর কিছু নয়, সবাই খুব বুঝতে পারে মানুষ অবশ্যই। আমি জাস্ট একটা জিনিস মেনশন করতে চাই, যে আমাদের বাংলাদেশের ম্যাস মুভমেন্ট ব্যাপারটা, পৃথিবীর ম্যাস মুভমেন্ট ব্যাপারটা এইটা, যে ইচ অন এভরিওয়ান তার নিজের জায়গা থেকে সর্বোচ্চভাবে লড়ছে। কেউ মাঠে আবু সাইদের মতো আমরা কেউ হতে পারবো না, আবু সাইদের জায়গায় চির স্মরণীয়। কেউ হচ্ছে পানি দিচ্ছে, কেউ প্রোটেস্ট করছে, কেউ দোয়া করছে আল্লাহর কাছে, কেউ মন্দিরে দোয়া করছে, গির্জায় দোয়া করছে। ইচ অ্যান্ড এভরিওয়ান ইজ আ পার্ট অফ আওয়ার জার্নি, ইজ অ্যান্ড এভরিওয়ান ইজ আ পার্ট অফ আওয়ার ম্যাস মুভমেন্ট আর কি। এইটা অ্যান্ড তোরে হচ্ছে বলে রাখি
3 তারিখেই কিন্তু অফিসিয়ালি এক দফাটা এক হচ্ছে দফা ওখান declare থেকে হয়েছে। সন্ধ্যার দিকে অ্যানাউন্স হয় আর আমরা কি। তখন মানে গল্প গুজব হুম করতেছিলাম। হুম প্রোটেস্টের মধ্যে অনেক কিছু হয়, আমি বলে রাখি। প্রোটেস্টের মধ্যে গানও হয়, হুম প্রোটেস্টের মধ্যে নাটক হয়, মানে হ্যাঁ মঞ্চ নাটক সবাই চলে। বসে, নাটক হয়, হুম গল্প হুম গুজব হয়। এক দল দেখবেন স্লোগানে মুখর, আরেক দল দেখবেন যে ওরা গল্প কবিতা আবৃত্তি করতেছে। অনেক সুন্দর একটা পরিবেশ থাকে, অনেক ইউনাইটেড সুন্দর একটা পরিবেশ থাকে। মসজিদের মধ্যে দফায় দফায় হাজার হাজার মানুষ। আমি আসরে নামাজ পড়তে যাব, অজু করার জায়গায় পাই না, এমন মাশাআল্লাহ। অবস্থা। মানে তখন তো শহীদ মিনার ওইখানে লাখ লাখ মানুষ, সাথে যে ঢাকা ভার্সিটির একটা বিল্ডিং খুলে দিছে, ওইখানে সবাই নামাজ হুম হুম পড়তেছে। আমি যাব, নামাজ যে পড়বো, অজু করার জন্য আমার আধা ঘন্টার লাইন। আমি তো ততক্ষণে ওয়াক্তই চলে যাওয়ার হয়ে যেতেছে। বাট সবাই আমরা নামাজ পড়ছি, নামাজ পড়ে আমরা সবাই আহ, ঢাকা ভার্সিটির সবাই দেখা হইতেছে, ফ্রেন্ড ট্রেন্ড যারা যারা আছে সবাই দেখা হইতেছে। কত আত্মীয় আসছে, আমি বলি তুমি না ঘরে, বলে না আমি আন্টির মিথ্যা কথা বলছি। তো সবাই দেখলাম যে, আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কি মাকে বলে আসছো, বলে না ওকে মানবে না, মাকে বলা যাবে না কেউ ভাই। বলে নাই। সবাইকে ফ্যামিলিকে না বলে কোনো রকম, অ্যান্ড আমার কাছে মনে হয় ফ্যামিলির মধ্যে ডিপ ইনসাইড সবাই জানতো যে আন্দোলনে যেতেছে, কেউ কিছু বলে নাই। অ্যান্ড মানে ওদের তরফ থেকে এটাই হয়তো সাপোর্ট। তো আমিও বুঝি মারা তো নিজেদের সন্তানদেরকে হারাইতে চায় না, কিন্তু যারা হারাইছে ওদের প্রতিশোধটা কে নেবে? ওরাও তো মা। ওরও তো মা। এখন জিনিসটা দেখা যাক যে ৩ তারিখে যখন আহ, সম্ভবত বিকালের ৫টার দিকে আমরা শুনলাম যে একতরফার ঘোষণা দিয়েছে, আমরা তো সবাই স্লোগান ইয়ে, সবাই তো হাইপড আপ পুরা। আমরা পরের দিন আমি হয়নি, শরীর টরীর অনেক ব্যথা হয়ে গেছিলাম, আমি হাঁটতে হাঁটতে শেষ। স্লোগান দিতে দিতে গলা টলা ভেঙে গেছে, আমাকে থাক ভাই একদিন রেস্ট নেই। তবে সেদিন দেখি যে অবস্থা একটু খারাপ, পুলিশরা অ্যাকশনসে নামছে। হুম, তো ওই দিনও মারা গেছে, অনেক মানুষ মারা গেছে, ৭৬ সম্ভবত, নাম্বারটা ঠিক মনে নেই। ৭২-৭৬ টাইপের ৭২-৭৬ সামথিং, সময় এটা আছে। অফিসিয়াল রেকর্ডে দাও। তো ৫ তারিখে যেদিন, তোরে আমি ৪ তারিখ রাতের কাহিনী শোনাই। বলো। আমি তো ঢাকাতে নাই, হুম, আমি তো এলাকায়। আহ, ইচ্ছা মতো ধর তখন ৪ তারিখে একটু একটু ওয়াইফাই আসছে আর কি, নেট নাই, ওয়াইফাই আসছে। আমি রাতে হচ্ছে তোর আইমানকে নক দিছি, ফোন দিছি, আরও ২-১জনকে ফোন দিছি। ৪ তারিখ রাতে তুই আমাকে বল, আমরা কি একটা দুঃস্বপ্নের মতো একটা ভয়ঙ্কর আতঙ্কে ছিলাম না? যে ভাই ৫ তারিখ লং মার্চ নামবো, যদি আর্মি ব্যাকএন্ডে না যায় বা সরে না আসে, হুম, তাহলে কত 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 মানুষ মারা যাবে, আমার ভাই মারা যাবে, আমার বোন মারা যাবে, আমার টিচার মারা যাবে, ঠিক আছে? এই যে ব্যাপারটা, আমি ঢাকাতে, আমি আমার এলাকাতে বসে আমি যখন ফোন দিচ্ছি, টেক্সট করতেছি, আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে যে ভাই আমি কালকের পর এদেরকে পাবো কিনা। হুম। কারণ গড নোস সেই মানে কি হবে কি পরের হবে? দিন। কারণ হুম, আমরা তো আর্মির কোনো ইয়া দেখি নাই যে হুম, ওরা আমাদেরকে সাপোর্ট দিবে support বা দিবে। আর আমরা তো বিশ্বাসও করি নাই যে শেখ হাসিনা পালাবে আর কি, ঠিক আছে? হুম, আমরা তো একটা যুদ্ধ হবে, হুম, একটা যুদ্ধ হবে, জিতবো আমরা, আমার বিশ্বাস আছে আমি জিতবো, কিন্তু আমরা অনেক কিছু হারাবো ভাই। খারাপ। এই হারানোর আতঙ্ক এতটা ইয়া ছিল আমার মধ্যে ভাই। আমি যত টেক্সট দিতেছি আমার কিছু ছোট বোন, ছোট ভাই, আমার ফ্রেন্ড আইমান থেকে শুরু করে সবাইকে আমি টেক্সট দিতে, আমার চোখ থেকে পানি পড়তেছে যে হায় আল্লাহ কী হবে কালকে। আমি আইমানকে বললাম, আইমান তুমি কালকে অন স্পটে থাকবা, তুমি জাস্ট আমাকে ফোন দিয়ে বলবা এটা হইতেছে, পোস্ট দাও, আমি সরাসরি ইয়ার সামনে বসে থাকবো, ওয়াইফাই সামনে বসে থাকবো, তুমি পোস্ট দিতে বলবা। সো এটা আমাদের প্ল্যান ছিল ৪ তারিখ রাতে। ৪ তারিখ রাতে তোদের কি কাহিনী সেটা বল। ৪ তারিখ রাতে, এটা আমার একান্ত ব্যক্তিগত। হুম হুম ৪ তারিখ রাতে আমার ফ্রেন্ড ট্রেন্ড সবাই আমরা গল্প টল্প করতেছি, একটু হাসি ফাইজলামি একটা আছে না, মরার আগে ফাইজলামি চলে। তো আমরা হলো ওটা চলতেছে আর কি, আমি একটু ইমোশনাল আমরা, যে না থাক, যেটা হবে হবে, দেখা যাবে। তো আমি ওই দিন ডায়েরি লিখছি, অনেক পেজ ডায়েরি লিখলাম, অনেক কিছু লিখলাম জীবনের যা যা আছে, মানে ক্যান বি দ্য অনেক কিছু, লাস্ট মানে ডায়েরি আই রিটেন। মানে অনেক কিছু লিখছি আমি আমার ডায়েরির মধ্যে, যেটা যেটা আমি ভাবলাম, অনেক কিছু আমার ওদিন মাথায় আসতেছিল। তো ওইগুলো লিখছি, লেখার পরে সব মানে মনে হলো যে তাহাজ্জুদ নামাজটা পড়া দরকার, অনেকদিন পড়ি না। তো অনেক দিন হয়েছে, আমি ৫ ওয়াক্তের নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, বাট তাহাজ্জুদ নামাজ আমার অনেক দিন হয়ে গেছে আমি পড়ি না। ওই দিন আমি ভাবলাম যে না পড়ি, মানে কালকে পাবো নাকি পাবো না, কালকে মরেও যেতে পারি, মানে তবাটা করেই নি, সমস্যা নেই। না, আমি ধরেই নিয়েছি যে কালকে মরে যেতে পারি, আমার চান্স আছে, মরে যাওয়ার চান্স আছে আমার। তো
আমি হলো নামাজ পড়ে নিলাম, আল্লাহর কাছে একটা ভরপুর দোয়া করে নিলাম, ভাই আল্লাহ মাফ করেন, আমি অনেক কাম করছি জীবনে, আমার মাফ করে দেন। তো জীবনে 8 দিন পাবো নাকি বলা যায় না, তো আপনি যদি আমার হায়াত রাখেন আমি আপনার খুশি হব, যদি আপনাকে হায়াত না রাখেন তাহলে আমাকে শহীদের দরজা দিন। তো এরকম বলা শেষে সারা রাত জেগে আছে, ঘুম টুম তো উড়েই গেছে কই। আরে আমার ফ্রেন্ডরা তো সবই, আমি ফেসবুকে পোস্ট দিতেছি, ইনডিরেক্টলি পোস্ট দিতেছে, and সবাই ক্যাচ করতে পারতেছে, সবাই বুঝতেছে যে কি পোস্ট দিতেছে। আরে জেনজিয়া স্মার্ট জেনারেশন ভাই, খালি ওরা বাদে সবাই বুঝতেছে। ওরা বাদে সবাই বুঝতেছে। হ্যাঁ আমরা সবাই মানে অনেক ইমোশনাল কথাবার্তা বলতেছি, হাসির কথাবার্তা আমি বললাম, আমি পোস্ট দিলাম, অনেকে অনেক স্যাড স্যাড হওয়ার পরে আমি একটা ফানি পোস্ট দেওয়ার পরে দেখলাম যে সবাই হাসতেছে, তো নিজের কাছেও ভালো লাগলো ব্যাপারটা। তো এটা হলো মানে ব্যাপারটা এমন একটা ফিলিং যে দ্য সাইলেন্স বিফোর দ্য স্টোর্ম, এরকম একটা ব্যাপার আছে না, গেম অফ থ্রোনসে এরকম একটি ছিল, উইন্টার ইজ কামিং। সো অমন একটা মানে অনুভূতির ভিতরে দিয়ে রাতের বেলা পার করতেছিলাম। জানি যে সকালবেলা বের হব, কোনো কিছু নাই, সকালবেলা মানুষ আসবে নাকি আসবে না, বের হব। তো ফজরের নামাজটা পরে ঘুম দিলাম, না দেখা যাবে, সকালবেলা বের হব। প্ল্যান ছিল যে 11টার দিকে আমরা জগন্নাথের ওইখানে যাব, ওইখান থেকে মিছিল নিয়ে আমরা যাব হলো শহীদ মিনার, ওইখান থেকে যাব শাহবাগ, এরকম একটা প্ল্যান ছিল। শাহবাগ থেকে গণভবন, শাহবাগ থেকে গণভবনের প্ল্যান তখন অফিসিয়ালি হয় নাই, না লং মার্চ টু গণভবন ছিল, লং মার্চ টু শাহবাগ ছিল, শাহবাগ ছিল, ওইটাই আমরা ইনডিরেক্টলি গণভবন বানাই ফেলছি। পরে কি হলো, সকালবেলা উঠছি 9টা-10টার দিকে, দেখি যে স্ট্রিক্ট চলতেছে, কি বলে জানি যে আমি খবর পেলাম যে বংশালের ওইখানে 9-10 জনকে মেরে ফেলছে, আমার কাজিন ওইখানে ছিল, ওর সামনেই মারছে। সো মানে আতঙ্কের বিষয়, বাট বের হইতে হবে, থামায় রাখা যায় না। এখন মানে কি একটা অবস্থা, আমি বললাম যে ঠিক আছে, ওই দিন শুনলাম যে সেনাপতি এটি চলতেছে, মানে হবে 1টা নাকি 2টার দিকে প্রেস কনফারেন্স হবে সেনাপ্রধানদের। তো আমরা ফ্রেন্ডরা সবাই বললাম যে ঠিক আছে আমরা একটু ওয়েট করি, পরিস্থিতিটা দেখে একটু ওয়েট করি। ততক্ষণে নেট চলে গেছে, 11টা-12টার দিকে নেট চলে গেছে, হ্যাঁ তখন ওয়াইফাই ওটা নিয়েছিল, ওয়াইফাই চলতেছিল। যে পরে কি হলো, পরে হলো আমরা ফোন দিয়ে এখন বলে যে কেমনে যাবো অবস্থা, কারণ যাও বলছে যে না ঠিক আছে যাবো। হ্যাঁ এইটা আমি হচ্ছে এই তুই যে কথা বলতেছ না 11টা, এই সময় আমি আইমানরু ফোন দিলাম, পরস্পর ফোন দিতেছি। রমজান আমার বাড়ির সামনে 3টা না 4টা ট্যাঙ্ক দাঁড়ানো, হাজার মানে শত শত হচ্ছে সিনেমা দাঁড়ানো, আমরা কেউ বেরোতে পারতেছি না, ঠিক আছে। সো এই অবস্থা আমি হচ্ছে ফোন দিতেছি, আর আমি ফোন দিতে দিতে আমরা হচ্ছে আবার পৌরসভা যাইতেছি ওই আন্দোলন করতে, ঠিক আছে। আমাদের ঢাকাতে হইতেছে আমাদের এখানে তো এটাও তো একটা জোশ, আমরাই বসে থাকবো নাকি 5 তারিখে আন্দোলন, গেলাম পৌরসভাতে যাইতেছি আর কি। অ্যান্ড পৌরসভাতে সেদিন আন্দোলন একটু এক্সট্রিম লেভেল হয়ে গেছে, অ্যান্ড সবাই একজন খেপে গেছে, সব কিছু মানুষজন। তো আন্দোলন করলাম, করে হচ্ছে আমরা 4টা ফ্রেন্ড গেছিলাম, 4টা না 5টা 6টা ফ্রেন্ড গেছিলাম আর কি, 6টা ফ্রেন্ড বাসায় আসতেছি আবার অটোতে করে, অ্যান্ড আসলাম। অবাস্তব ব্যাপার হচ্ছে আমরা যেখানে নামলাম, আমার 2টা ফ্রেন্ডের কিন্তু এদিকে আসারই কথা না, ও হচ্ছে ওর বাসা ওইখানেও চলে যাবে। তো একটু যেহেতু আমাকে আবার আমার বড় ভাই ফোন দিয়ে বলছিল একটু কোথায় আছিস, আমি বলতেছি সাপারে আছি, মানে উপজেলা থেকে হচ্ছে বাসায় চলে আসবেন, হ্যাঁ। আমি তখন মিথ্যা কথা বলছিলাম, তখন সাপারে না, আমি আন্দোলনে তখন, ঠিক আছে। তো কী হলো, ধর আমার ফ্রেন্ডটা বলতো যে আজকে একটু অবস্থা খারাপ, যতদেরকে একটু আগাই দিই। আমরা 3টা ফ্রেন্ড ছিলাম, ওদিকে যাবো, ওরা 2টা ফ্রেন্ড ছিল ওদিকে যাবে, ওরা আমাদেরকে আগাই দিতে গেল আর কি। যেতে যেতে একটা জুনিয়রের সাথে দেখা, আব্দুর রহমান, মেডিকেল ময়মনসিংহ মেডিকেলে পড়ে, ঠিক আছে, আমার স্কুলের জুনিয়র আর কি, এবং খুব আমাদের খুব নিয়ার অ্যান্ড ডিয়ার মানুষজন। সো ওর সাথে কথা হলো, যেতে যেতে আমরা মোড় থাকে না 0 পয়েন্ট টাইপের যে মোড়, এরকম একটা মোড় আছে, মোড়ে আমরা গেলাম, দেখলাম ছাত্রলীগের প্রায় তোর কত কমপক্ষে 20-25-30 জন মতন হবে, পোলাপাইন আসতেছে, আসে হচ্ছে জিজ্ঞেস করতে চাই কই গেছিলা, ঠিক আছে, নজিপুরে আন্দোলনে গেছিলা কিনা, আর কে স্বীকার করবে, আর ফোন চেক করা শুরু করছে, ঠিক আছে। ফোন চেক করতে করতে তোর পিছন দিকে হচ্ছে ধাক্কা দিতে দিতে একটা মার্কেটের 2য় তলায় নিয়ে গেছে, যেখানে লোকজন কম আর কি। সো নিয়ে গেছে, নিয়ে যেতে যেতে পিটাইছে আর কি, পিটাইতে কথাবার্তা বলতেছে, আমার ফ্রেন্ডকে লাথি টাথি মারছে, কেউ হচ্ছে তোর সাইড দিয়ে বাইরে হয়ে গেছে, কেউ পালাই গেছে, অ্যান্ড আমরা 2-3 জন একটু বেশি মার খাইতেছিলাম। আমার সবচেয়ে অবাক লাগছে যে মানুষটা আমাকে ধর আটকাইছিল, ওর সাথে বৈবিকের কাজ করছি। সো আমার এতটুকু বিশ্বাস ছিল যে ভাই আমি যখন মাস্কটা খুলবো আমাকে কথা বলতে ছেড়ে দিবে,
কিন্তু আমি এত বড় আঘাত পাইছি যে উপরে নিয়ে গেছে, নিয়ে যাওয়া হচ্ছে, কথাবার্তা বলতেছে। আমি তখন চিন্তা করলাম একটা ভাইয়াকে ফোন দিই। ফোনটা বের করছি ফোন দেওয়ার জন্য, তখন আর পিছন দিকে একটা হচ্ছে বিশাল করে একটা থাপ্পড় মারে এইখানে, ঠিক আছে। মারার পর আমি তো দাঁড়ায় আছি, তো আমার তো ধর একটা ব্যাগ ছিল, ওই ব্যাগে আইফোন ছিল, আর আমার রিয়েলমি X2 যেটা ওটা হাতে ছিল। লাকিলি ওরা হচ্ছে আইফোনটাকে বা ব্যাগে হাত দেয় নাই, সো ওরা ফোন আমার আইফোন ইয়াটা নিছে, রিয়েলমি X2টা নিছে। নিয়ে হচ্ছে যে পরে আমি আমি চেষ্টা করতেছিলাম কি যে আমাকে যদি একটু খালি ঢিল দেয় আমি দৌড় দেবো ভাই, ঠিক আছে। আমাকে একটু ঢিল দিছে, আমি দৌড় দিছি, আল্লাহর কি আমি আটকাই গেছি। আর যখন আটকাই গেছি তখন হচ্ছে ওরা সাপ্লাইয়ের যে পাইপ আছে না, পাইপ দিয়ে আমার বেদম পিটান পিটাইছে। ধর আমার মাথায় মারছে, আমার মাথা ফাটে গেছে, 4টা রক্ত, 3টা সেলাই। তারপর হচ্ছে আমি তখন হাত দিয়ে আটকানো শুরু করছি, হাত এই জায়গাতে এখন ওদের হাড় হয়ে আছে, হাড় গেছে। সো তারপর আমি একটা ফাঁকা পাইছি, আবার দৌড় দিছি। দৌড় দিয়ে হয়েছে কি, তোর এটা হচ্ছে এইরকম ছিল সিঁড়িটা, হ্যাঁ। তো আমি দৌড় দিয়ে এসে একদম রাস্তার মধ্যে পড়ে গেছি, মানে যে মুখ থুবড়ে পড়ে, যেটা আমার মাথা থেকে দেদারসে রক্ত পড়তেছে, পড়তেছে। অ্যান্ড আমি উঠে দাঁড়াইছি, উঠে দাঁড়ানোর পর দেখি আমার সামনে 2জন আরও লাঠি নিয়ে আসে। আমার এক ফ্রেন্ড, নাম নাম মেনশন করার সুযোগ সবসময় পাবো না, সাব্বির ছিল। সাব্বির এমন আমার এলাকার একজন ছিল, ওরা আমাকে সেভ করলো আর কি, ঠিক আছে। অ্যান্ড আমি উঠে দাঁড়াইছি, উঠে দাঁড়ার পর আমার টলমল করতেছি, একবার এদিকে যেতেছি একবার এদিকে যেতেছি, কারণ আমার রক্ত পড়তেছে, আমি বুঝতেছি না কী হইতেছে। তারপর আমার একটা কনসার্ন ছিল, আমার ফোন ওদের কাছে আছে, আমার ফোনটা লাগবে, কারণ ফোনে আমার ডেটা আছে, অনেক কিছু আছে, আমার বিকাশ, মানে অনেক কিছু একটা ফোনে যা থাকে আর কি। ফোন ফোন পাইতেছি না, আর মাথায় দিয়ে ঘুরতেছে। পরে আমার ফ্রেন্ড সাব্বির আমার হচ্ছে হসপিটালে নিয়ে গেলো আর কি। অ্যান্ড আমি তখনও ভয় পাইতেছিলাম, ভাই হসপিটাল না, বাসায় নিয়ে চল, ঠিক আছে, আমি ট্রিটমেন্ট পরে করাবো, ডাক্তার ওখানে ডাকবো, দরকার হয়ে গেছে। না না, তোর অবস্থা খুবই খারাপ, হসপিটালে চল। হসপিটালে গেলাম, হসপিটালে ধর তাড়াতাড়ি করে আমার হচ্ছে টেপ মারি দিল, রক্তটা মুছে দিল, হাতের অবস্থা যাচ্ছে তাই। তারপর হচ্ছে তোর একটা আরেকটা ভাই, উনি হচ্ছে সাপাহারে তোর ওই যে ওয়াইফাইয়ের বিল তুলতো, হ্যাঁ। ভাইয়ের প্রতি, ভাই আপনি যদি দেখে থাকেন আপনার প্রতি আমি কৃতজ্ঞ অনেক বেশি। উনি আমাকে বললো যে আপনি আমার বাইকে উঠতে পারেন। অ্যান্ড আরেকটা ছেলে ছিল রাকিব নামে, আমার গ্রামের আসন্দ, ও আন্দোলন করতে গেছিলো। সো ও আমাকে পিছনে ধরলো, আমি মাঝে, ভাই সামনে, আমারে হচ্ছে যে তোর বাসায় নিয়ে যাইতেছে আর কি। অ্যান্ড বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর ধর যাইতে যাইতে মাঝখানে কে জানি ফোন করে দিছে, কারণ আলহামদুলিল্লাহ আমার ফেস না পারে খুব বেশি পরিচিত আর কি, অ্যাজ এ স্টুডেন্ট অফ দ্য ইয়ার বল ওই এলাকার, বা ওখানকার কাজ করা, এই সেই করা, সো মোটামুটি পপুলার আমার আব্বুর ফেস সবাই। সো ফোন চলে গেছে আর কি পুরো দুনিয়াতে যে আমি মার খাইছি। অ্যান্ড যেহেতু আমি পাবলিকলি চলে আসছিলাম, মানে মাঠের ইয়ার মধ্যে, রাস্তার মধ্যে আমি টলমল করছি, রক্ত আমার দিদার্সে পড়তেছে। ইভেন আমার হচ্ছে টি শার্ট, যেটা এই সেম টি শার্ট ছিল, ওই টি শার্টটা আমি আম্মুকে বলছি না ধুইতে কখনো, ওটা রেখে দিতে বলছি একদম সারা জীবনের জন্য। ওই টি শার্ট ভর্তি হয়ে গেছে। পরে ধর বাসায় গেলাম, ভাইয়া মাঝে আসছে, ভাইয়া তো পাগল হয়ে গেছে, কারণ আমার গ্রাম, আমার এলাকায় বা আমার ইয়াতে আমাকে কেউ কখনো মার খাতে দেখে না এইভাবে আসলে, অ্যান্ড কেউ এক্সপেক্টও করে না যে আমি মার খাবো আসলে, ঠিক আছে। তো বাসায় গেছি, বাসায় যে ধর তোর পা নড়াতে পারতেছি না, হাত নড়াতে পারতেছি না, মাথা তো ফাটছে, মাথা তো পরে তোর ইয়াতে গেলাম, একটা ডক্টর নিয়ে গেল ক্লিনিকে, মাথায় অবশ করলো, সেলাই দিল 4টা। অ্যান্ড লাকিলি একটা জিনিস হয়েছে, আমি যে হচ্ছে তোর বেডে শুয়ে আমার মাথায় সেলাই খাইছি, উপরে দেখি আল মাহমুদের কবিতা, কবিতা হচ্ছে 21শে ফেব্রুয়ারি, ঠিক আছে। কিছু ইনসিডেন্ট ঘটছে, বাট আমি হচ্ছে ওই মায়ের কথা যখন চিন্তা করি আমার গুসবাম্প হয় যে ইট ক্যান বি মাই লাস্ট ডে, মানে যে পরিমাণে, ইভেন যে সাব্বিরের কথা বললাম না যে আমার বাসায় নিছে, আগের দিন ওর দোকান থেকেই পাইপগুলো কিনে নিয়ে গেছে। অ্যান্ড ওকে বলছে যে পাইপ কী করবেন ভাই, কয় মারার জন্য, সরাসরি, মানে এতটা দাপট। এবং আমার এলাকায় ছাত্রলীগ তো ধর কোনো কি বলবো যে শিক্ষিত তো অবশ্যই না, মানুষজনকে এত বেশি ব্যস্ত করে রাখছে, এত বেশি হচ্ছে যে জ্বালাইছে, এত বেশি হচ্ছে অত্যাচার করছে ছাত্রলীগ এই ইয়েগুলা, যে মানুষজন প্রচুর ক্ষিপ্ত ভাই, প্রচুর। পরে ধর হ্যাঁ, পরে হচ্ছে বাসায় গেলাম, বাসায় গিয়ে ধর বসে আছি, বাসার লোকজন তো হয় না যে চক্ষু চড়ক গাছ আমার মাথা দেখে এসে, হুট করে শুনি শেখ হাসিনা পালাইছে। হ্যাঁ, অ্যান্ড একটা মিছিল বের হয়েছে, আমি ভাঙা পানি আর ভাইদেরকে বলতে, ভাই আমাকে নিয়ে চলেন, আমি মিছিলে যাব, আমি এক করবো। পরে সবাই দেখতে আসলো আমার সাথে, ছবি টবি তুললো যে ঠিক আছে তুমি মার খাইছো, মার খাওয়ার 10 মিনিট পরই শেখ হাসিনা হচ্ছে যে পালাই গেছে, এই সে। সো ওই তো মোটামুটি তোর গেল রাতের বেলা আমরা একটা মস্তাল, ওই যে তোর প্রদীপ জ্বালালাম শহীদদের স্মরণে, ওখানেও আমি ভাঙা পানি গেছি। উইয়ার্ড এক্সপিরিয়েন্স, আমি ধর রিক্সাতে গেছি, রিক্সাতে আসছি, রিক্সা দিয়ে আমি বক্তব্য দিচ্ছি, রিক্সা দিয়ে কথাবার্তা বলছি, কারণ আমি হাঁটতে চলতে পারতেছি না, কিছুই না, কারণ আমার
পিঠে মারছে, হাতে পায়ে মারছে, হাতে মারছে, মাথায় মারছে, সো পুরো বডি আমি একদম শেষ। আমি ধর সেই দিন রাতেও আমি সারা রাত ঘুমাতে পারি নাই, কারণ হয় কি তোর পিছন দিকে যখন ব্যাতের বাড়ি এত পরিমাণে পড়ছে যে তুই বেডে এইভাবে শুয়ে থাকতে পারবি না, এই অবস্থা ছিল আর কি। সো শেখ হাসিনা নামলো, এই সেই হলো, বাট টু বি অনেস্ট তুর্য, মানে আমার কেন জানি মনে হয়েছে যে এটা অর্থিত আমার মায়ের খাওয়াটা। আমি আমার রক্ত দিয়ে লড়তে পারছি, এই যে একটা স্পিরিট আমি পাইলাম আমার জীবনে, রেভলিউশন হ্যাজ ঠিক এ আছে? লট অফ ল্যাঙ্গুয়েজ। এক্স্যাক্টলি, মানে আমার ধর অন্য সময় কেউ আমার একটা যদি কটু কথা বলে আমি ওরা থাপড়ে থুপড়ে ইয়ে করে দিতাম, ঠিক আছে, হাত দেওয়া তো দূরের কথা, কটু কথা বলতে খবর আছে, কিন্তু মানুষ যদি আমার মারলো ই করবো, তারপরেও কিন্তু আমার মনে হইতেছে যে আই এম দ্য পার্ট অফ দিস রেভলিউশন, আই এম দ্য পার্ট অফ দিস প্রোটেস্ট। তখন একটা জোশ কাজ করছে এই যে আসলে। জিনিসটা কি যে তোর মধ্যে যে জোশ কাজটা করছে, হ্যাঁ। দিস ইজ দ্য এক্সচেঞ্জ অফ দ্য রেভলিউশন। এক্স্যাক্টলি। কিছু জিনিস বুঝি যে রক্তের মানে শোধ তুই কখনো মিটাতে পারবি না, বুঝছিস? তুই যখন তোরে এই বিপ্লবের কথা জিজ্ঞেস করবে সারাটা জীবন, আমি ওই প্রোটেস্টে মাইর খাইছি, আমার রক্ত ঝরছে আমার ওই প্রোটেস্টে, সো দিস ইজ সামথিং দ্যাট ইউ উইল বি প্রাউড মোর দেন এনিওয়ান এলস। এক্স্যাক্টলি, আমি এটাই বললাম আর কি তোকে। তো আমরা আমাদের জায়গা থেকে ফর এক্সাম্পল আমি ফান্ডিং উঠাইছি, আমি না protest না, এ গেছি, এইটা বলার আসলে কোনো সুযোগ নাই দেখ, তোর জন্য। না আমি ওইটা বলতেছি না। ফর এক্সাম্পল আমি যতটুকু আমার পার্ট থেকে হুম করছি হুম। করছি, বাট যে রক্ত দিছে ওর কাছে তো আমি কিছু না, তাই না? না, বাট আমি রক্ত দিছি, বাট আমি ধর তুই বল, আমি আবার বলতেছি আবু সাইদের কাছে আমি কিছুই না, মানে কিছু না, ধুলার কোনাও না, ইন ঠিক আছে? ইন কম্প্যারিজন কিছু আসে না, সবাই প্রোটেস্ট করতে আসে। এক্স্যাক্টলি। ইউ ওয়াজ দ্য হিরো, আই ওয়াজ দ্য হিরো, আবু সাইদ ওয়াজ দ্য হিরো। আবু সাইদ ওয়াজ দ্য বিগ হিরো বিকজ ও প্রথম গুলি খাইছে, অ্যান্ড ও গুলি খাওয়ার কারণেও সারা বাংলাদেশ নড়ে গেছে। He was the one who started everything, the revolution in the big part. So, আমরা everyone who was in this protest was the hero, and আমরা যখন এই বিপ্লব ঘটাইছি, আমরা এই বিপ্লবের মধ্যে বিপ্লবের ল্যাঙ্গুয়েজটাকেও চিনছি, বিপ্লবের ভাষাটাকেও চিনতে পারছি। বিপ্লব আমরা সারা জীবন ইতিহাসে পড়ে আসছি, 52, 69, 66, 71, 81, 96, এগুলো শুনে আসছি। আমরা জীবনে বাস্তবে বিপ্লব করে দেখিনি, বা আমরা এটা এক্সপিরিয়েন্সও করিনি। যখন আমরা নিজেরা এই আতঙ্কের মধ্যে বেঁচে আসলাম, এই রক্ত ঝরাইছি, এই ফেসবুকে পোস্ট দিছি, এই ওইখানে গেছি, আন্দোলনে অংশগ্রহণ করছি, স্লোগান দিছি, গলা ভাঙছি, উই বিকাম দ্য পার্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ। এক্স্যাক্টলি। এখন এখানে আমার 5 তারিখের একটু অভিজ্ঞতাটা বলি। হ্যাঁ প্লিজ ভাই। মানে আমি 1:30-2টার দিকে শেখ হাসিনা জাগা না জাগা আমি বেরোবো, আমি 1:30-2টার দিকে খবর ছড়াই গেছে যে শেখ হাসিনা পদত্যাগ করছে, সে দেশ ছেড়ে পালাইছে। সো আমরা জাস্ট মানে আমি শুনে আমি বের হইতেছিলাম তখন এইটা শুনছি, এই বের আমার ফ্রেন্ড কে কই থেকে আসছে, একজন দাঁত ব্রাশ করতে বের হয়ে যায়, আরেকজন এত খুশি, মানে আমার মানে ভিতরটা বের হয়ে যেতেছে, এমন খুশি লাগতেছে, বিকজ এত কষ্ট করতেছে সবাই। অ্যান্ড আমার কাছে অবাস্তব লাগতেছিল, আমি বিশ্বাস করতে পারতেছিলাম না। আমার কাছে মনে হইতেছিল হ্যাঁ আজকে রক্ত ঝরবে, আর্মিরা হয়তো আমাদের পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে, কিন্তু রক্ত ঝরবে, অ্যান্ড এটা বিজয় আমাদের নিশ্চিত, কিন্তু বেশ কিছুদিন লাগবে। এই ভয়টাই আমি পাইছিলাম যে বিজয় আমাদের হবে, বেশ কিছুদিন লাগবে, বেশ কিছু রক্ত ঝরবে, মানে শেখ হাসিনা যে চলে যাবে হ্যাঁ এটা আমি ভাবি নাই। তো মহিলা, আমার মহিলার উপরে ভরসা আছে না। এইবার ওই যে প্রথম আলো তো রিপোর্টটা দেখলি না, যে 3 বাহিনীর প্রধানকে ডেকে রাগান্বিত বসে বলতেছে এই অবস্থা কেন, এই অনেক কিছু আছে। এখন জিনিসটা কি যে আমি তো প্রথমে বিশ্বাস করতে পারি না, কিন্তু পরে দেখি যে সব খুলে টুলে গেল, সবাই, আমি বের হয়েছি পরে দেখি যে আমার সাথে আমি একা না, সবাই বের হয়েছে। ভালোই তো, হাঁটতে হাঁটতে স্লোগান দিতে দিতে গলা ভাঙতে ভাঙতে চলে গেলাম ইসের মধ্যে। টিএসসির না, গণভবন চাইনি। আচ্ছা, তো টিএসসির ওখানে গেছি, ওখানে কি এত মানুষ আমি জীবনে দেখি নাই ভাই রে ভাই, সারা ঢাকায় মানুষ, মানে 10 লাখ না 20 লাখ না হলে 50 লাখ মনে হবে, আমি চোখের হিসাবে আমি ক্যালকুলেট করতে পারতেছি না যে কত মিছিল। আমি 1 ঘন্টা ধরে খালি দেখতেছি মিছিল যাইতেছে, শেষ আর হয় না, এত মানুষ সব জায়গাতে। আমি ভিড়ের কারণে আমি বেরো হইতে পারতেছি না, আমি চিপায় পড়ে যেতেছি, ভাল লাগতেছে। এখন পুরোটা মানে অনুভূতি প্রকাশ করার মতো না, এটা আমার লাইফের একটা বড় মেমোরি হিসেবে থাকবে। আমার লাইফের সবচেয়ে বড় মানে তো আক্ষেপ থাকবে আসলে, অনেক কিছু আছে। এখন এটার ভালো অ্যান্ড খারাপ দুইটাই আছে। আমরা
জাতি হিসেবে আমাদের যেমন ইউনিফিকেশনের পরিচয় দিছি, তেমন কিছু আমাদের জাতি হিসেবে ত্রুটিরও পরিচয় দিছি। যেদিন এরকম আমরা যেটা বলি দ্বিতীয় স্বাধীনতা, যেদিন এটা হয়েছে ওই দিন ৩২ নম্বরের বাড়িও পুরানো হয়েছে। ওদিন আমার বাপে কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডও না, তার দোকানও লুট করা হয়েছে। আমার ফ্রেন্ডদের বাসা যারা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে না, ওদের বাসা লুট করা হয়েছে। আমার ফ্রেন্ডের বাবা ব্যবসায়ী, ওর ফ্যাক্টরিতেও ডাকাতি হয়েছে, লুট করে আগুন জ্বালাই দিছে। এরকম অনেক কিছু হয়েছে। সো এগুলাকে আমরা কখনো সাপোর্ট করতে পারি না, এগুলোর তীব্র আমরা নিন্দা, এগুলোর জন্য আমরা কেউ প্রোটেস্টও করি না আসলে। আমাদের ওই জায়গাতে স্ট্যান্ডও থাকে না। আমরা স্টুডেন্টরা যারা শিক্ষিত ওরা এর এগেনস্টে যায়, কিন্তু আমরা যে এটার এগেনস্টে প্রোটেস্ট করব বা এই যে মানসিকতা, মানুষের প্রতিশোধমূলক মানসিকতা, এটাকে আমার কাছে মনে হয় যে আগামী দিন আমি দেখতে চাই যে আমার দেশে যাতে এরকম প্রতিশোধমূলক মানসিকতাটা না থাকে। আমার দেশের মানুষ সমৃদ্ধির সাথে আগাবে। যে মুসলমান সে মুসলমানের মতো বাঁচুক, যে হিন্দু সে হিন্দুর মতো বাঁচুক, সমস্যা নাই। যে বাঁচতে চায় ওই বাঁচুক, যে স্বপ্ন দেখতে চায় ওই স্বপ্নটা দেখুক, যে আগাইতে চায় ওই আগাক। আমার বাংলাদেশের মধ্যে একটা সমৃদ্ধ, একটা ঐক্যবদ্ধ বাংলা আমি দেখতে চাই, যে বাংলা মাথা নিচু করতে জানে না, যে বাংলার মধ্যে আমি কখনো এটা চিন্তা করি না যে আমি আমার দেশের থেকে আমেরিকা বড়, আমার দেশের থেকে ইন্ডিয়া বড়, আমার দেশের থেকে চায়না বড়। আমি না মানি চায়না, না মানি ইন্ডিয়া, না মানি অন্য কিছু। আমি মানি বাংলা। আমি বাংলায় জন্মগ্রহণ করছি, আমি বাংলায় বড় হয়েছি। এই দেশ সোনার দেশ, এই দেশে আমি থাকবো, এই দেশের আমি বড় করব, এটা আমার মানসিকতা থাকবে। এই দেশের প্রত্যেকটা রক্তের মধ্যে আমি মানসিকতা দেখতে চাই, এটা আমার স্বপ্ন। তোরটা বল, তুই কিরকম বাংলাদেশ একটা দেখতে চাস? আচ্ছা, অবশ্যই ধর আমার বাংলাদেশ তো আমি চাইবো যে আমি সবচেয়ে যে ব্যাপারটা চাই যে একজন নাগরিক হিসাবে আমি যেই ধর্মের হোক, আমি যেই হচ্ছে অঞ্চলেরই হোক, আমি আমার পূর্ণ স্বাধীনতা যেন, আমি আমার সম্মান নিয়ে যেন বাঁচতে পারি, আমি আমার সিকিউরিটি নিয়ে যেন বাঁচতে পারি। বাট আমার অ্যাজ এ স্টুডেন্ট বা আমার অ্যাজ এ হচ্ছে যে তোর ক্যারিয়ার ওরিয়েন্টেড পিপল হিসেবে আমার একটা চাওয়া আছে যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্টুডেন্টরা ভীষণ ভীষণ ট্যালেন্টেড মানুষ। আমি জাস্ট এরকম একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমার যে ভাই যে বোন, ওরা যেই প্রতিভায় ওরা হচ্ছে যে ওদের যে প্রতিভা আছে, ওদের সেই প্রতিভার ক্যারিয়ারটা যেন তারা বাংলাদেশে করতে পারে। যেই যেটা ভালো পারে সেটার ক্যারিয়ার যেন করতে পারে। যে ভালো পড়াশোনার প্রতি থাকতে পারে, সে রিসার্চার হবে। যে হচ্ছে এই যে আমাদের সরকারি জিনিসপত্রে যাওয়ার দেশকে একদম সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছা আছে, তারা হচ্ছে বিসিএস হবে। বিসিএস একটা ট্যাবু, আমি কখনো এটা বিশ্বাস করি না। বিসিএস যার ভালো লাগে সে অবশ্যই দিবে। যে সিঙ্গার হতে চায় সিঙ্গার হবে, ঠিক আছে। মানে আমার বাংলাদেশের মানুষের প্রত্যেকটা প্রতিভাকে দাম দিবে আর কি, যেখানে মানুষ স্বপ্ন দেখতে পারে। এক্স্যাক্টলি, আমি যাই। কারণ আমি দেখেছি তুর্য, ধর আমি তোর ওই যে কালকে রাতে একটা সকালবেলা ভিডিও দিলাম না যে আমি আজকের পডকাস্টে আমি সারা রাত পড়াশোনা করছি, আমার একটুও খারাপ লাগে নাই। কিন্তু এই সেম কাহিনী আমি ইউনিভার্সিটি পড়াশোনা করতে গিয়ে আমি প্যারা খাই, ঠিক আছে। সো আমি ধর তোর নেদারল্যান্ডসের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা পডকাস্ট করছিলাম আমরা, 3 ভবনের শিক্ষা নিয়ে। ওখানে একটা বাচ্চাকে আমি দেখছিলাম, ও স্পেন থেকে ঘুরে আসছে, ঘুরে আসার দেখতেছে ঘড়িতেও দুপুরবেলা। ওর আব্বু আম্মুকে বলতেছে যে আম্মু এখন তো হচ্ছে টিফিন পিরিয়ড চলতে স্কুলে, তো আমি এক কাজ করি, আমি হচ্ছে টিফিন পিরিয়ড স্কুলে যাই, আমি একটু হচ্ছে স্কুল থেকে ঘুরে আসি। একটা বাচ্চা স্পেন থেকে এসে স্কুলে যেতে চাইতেছে, আর আমি ইউনিভার্সিটি পড়াশোনা করতে চাইতেছি না। সো আমি আমার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, আমি আমার বাংলাদেশ পরিবেশটা এমন চাই যে আমার যে ভাই, আমার যে বোন, যে যার প্রতিভা যেটা আছে সেটা নিয়ে ক্যারিয়ার করতে পারে আসলে। যাক, আমরা আজকে দেশ নিয়ে অনেক কথা বললাম। ব্যাপারটা কি যে আমরা সবাই একটা বাংলাদেশ করতে চাই, মনের মতো বাংলাদেশ করতে চাই। আমরা চাই এই বাংলায় আমরা স্বপ্ন দেখি, এই বাংলায় আমরা বাঁচি, এই বাংলায় আমরা ধর্মটাকে পালন করি, এই বাংলায় আমরা মনের মতো করে বাঁচতে চাই। এই বাংলার আমি স্বপ্ন দেখি, আমার বাংলা সমৃদ্ধ হোক, আমার বাংলা আগাক, আমার বাংলা বিশ্ব উচ্চতায় অনেক উপরে উঠুক, এটাই আমরা চাই। দিন শেষে আমরা এটাই কামনা করি, বাংলাদেশ বড় হোক, বাংলাদেশ চিরজীবী হোক। আমরা দোয়া রাখি, আমরা জীবনে যদি আমাদের আরো বিপ্লব করতে হয় আমরা আরো বিপ্লব করব, বাংলাদেশ যাতে বড় হয়। সবার আগে দেশ বড়, আমার বাংলাদেশ বড় হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাঙ্কস টু বি দ্য পার্ট অফ প্যাসিভ জার্নাল পডকাস্ট।